মানুষ প্রথম 6 সেকেন্ডের মধ্যে একটা ভিডিওতে যদি দেখতে পায় যে বেশ মজার কিছু আছে, তখন সেটা বারবার দেখে। মানুষ চায় স্টোরি, সেই স্টোরিটাকে আপনাকে দিতে হবে। কোনো প্রফেশনাল এজেন্সির দরকার নেই, যে অ্যাফোর্ড করতে পারবে না তার নিজের হাত, নিজের মোবাইল, নিজের কন্টেন্টই। ডলি চাওয়ালার গল্পটা মনে করেন, হ্যাঁ, তার কি কোনো প্রফেশনাল এজেন্সি ছিল? মধ্যমেধা তো বলতে পারবো না। একটা সরকার কিন্তু স্ট্র্যাটেজিক মুভ নিয়েছে যাতে এই অপারেশনটাকে আগামী 1 বছর 2 বছর এবং ইতিহাসের পাতায় পাতায় রেখে দেওয়া যায়। এখানকার আনন্দবাজার গুজরাটিরা পড়ে না, এখানকার বর্তমান পত্রিকা কিন্তু উড়িষ্যার লোক পড়ে না, কিন্তু ডিজিটাল কন্টেন্ট গোটা পৃথিবীতে আপনি ছড়িয়ে দিতে পারেন। কন্টেন্ট ক্রিয়েটারের ইকোনমিটা কিন্তু সারা ভারতবর্ষে এই মুহূর্তে 3,500 থেকে 4,000 কোটি টাকার কন্টেন্ট ক্রিয়েটারদের ইকোনমি। বিনোদনের ইন্ডাস্ট্রি, এখানে প্রতিটা ছত্রে পিআর বলুন, কমিউনিকেশন বলুন, সব কিছু কিন্তু ব্যাক অফিস থেকে তৈরি হচ্ছে। কোনটা ভাইরাল হবে কেউ জানে না। Stories to be untold. ওয়েলকাম স্যার, ওয়েলকাম টু দ্য ক্রিয়েটিভ ক্রনিকলস। থ্যাংক ইউ। আপনাকে এখানে ডাকতে পেরে আমরা আর কি ভীষণ থ্যাঙ্কফুল। তো আপনাকে একদম সরাসরি প্রশ্নতেই যাই, পাবলিক রিলেশনটা কি? মানে আমার পাড়ার কোনো বৌদি, কাকিমা বা কোনো একটি ছেলের পুরো পাড়ায় তার সাথে ধরুন খুব ভালো সম্পর্ক, ইজ দ্যাট পাবলিক রিলেশন? তার সাথে যে সবার ভালো সম্পর্ক বেসিক ওয়েতে, মানে একদম বাংলায় যদি বোঝাতে হয় পাবলিক রিলেশনটা কী লোককে, মানে সেটা কি? পাবলিক রিলেশন এই শব্দটা যখন 100 বছর আগে তৈরি হয়েছিল আমেরিকায়, তখন যে পাবলিক রিলেশন সেটা মানুষের বুঝতে সুবিধা হয়, ছোট শব্দ। এবং আমরা যদি বাংলায় বলি তাহলে জনসংযোগ, অর্থাৎ জনগণের সঙ্গে সংযোগ থাকলেই সেটা জনসংযোগ, আর সেটাই পাবলিক রিলেশন। সেটা ফ্যামিলি হোক, পাড়া হোক, রাজনীতি হোক, অফিস হোক। কাজেই এই জনসংযোগটা আগে ছিল শুধু অ্যানালগ ফরম্যাটে, যেমন ঘড়ি এখন ডিজিটাল হয়েছে, ঘড়ি আগে অ্যানালগ ফরম্যাটে টিক 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 করে ঘুরতো। তো এই জনসংযোগটা, মানুষের সঙ্গে সম্পর্ক রাখা, এটাকেই আপনার জনসংযোগ। এবং তাতে সবসময় যে ভালো রিয়াকশান আসে তা তো না, খারাপ রিয়াকশান এলে তার মানে হচ্ছে নিজেকে পাল্টাতে হবে। কারণ এই জনসংযোগ একমুখী না, বহুমুখী। সেখানে এই জিনিসটাকেই আমরা মোটামুটিভাবে সংক্ষেপে জনসংযোগ হিসেবে ধরতে পারি। তো জনসংযোগ বা মাস কমিউনিকেশন, তো মাস কমিউনিকেশন যদি সাবজেক্ট ওয়াইজ দেখি, মাস কমিউনিকেশন একটা সাবজেক্ট, আবার পাবলিক রিলেশন একটা সাবজেক্ট। তো তফাৎটা কোথায় হয়ে যায়? তফাৎ বলতে এখন এই ল্যান্ডস্কেপে দাঁড়িয়ে, আমি মাঝে মাঝে ইংরাজি শব্দ ইউজ করছি বোঝানোর সুবিধার জন্য, সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কমিউনিকেশন একটা সময় ছিল পাবলিক রিলেশন, তারপরে আলটিমেটলি হতে শুরু করলো কর্পোরেট কমিউনিকেশন, এবং এখন টেকনোলজির যে এগিয়ে এসছে তাতে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এবং এআই সব কিছু মিলে কিন্তু কমিউনিকেশনের ল্যান্ডস্কেপটাই বদলে গেছে। আমরা শুধু যদি এই জনসংযোগ, পাবলিক রিলেশন এরকম ছোট ছোট ডোমেনে কথা বলি, তাহলে কিন্তু আমরা বোধহয় কমিউনিকেশনের প্রতি ঠিক জাস্টিস যেটা বলে সেটা আমরা করছি না। কাজেই মাস কমিউনিকেশন, যেমন একটা সরকার যখন 140-45 কোটি লোককে নিয়ে চলছে, একটা ভারত সরকার, তিনি যেভাবে চলেন সেই নীতিটাকে আমরা বলতে পারি মাস কমিউনিকেশন। এবং অর্থাৎ জনতার সঙ্গে কিভাবে একটা সরকার চলবে তার জনমুখী প্রকল্প নিয়ে, কিন্তু একটা অর্গানাইজেশনের মাস কমিউনিকেশনটা কতখানি ব্যবহার করাটা সঠিক হবে সেই নিয়ে আমার কিন্তু সন্দেহ আছে। কাজেই ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে জনসংযোগ হতে পারে, অর্গানাইজেশনের ক্ষেত্রে কর্পোরেট রিলেশনস হতে পারে, হয়তো সরকারের ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি মাস কমিউনিকেশন। কাজেই এক একটা জায়গায় এক এক ধরনের প্রয়োগ। আচ্ছা, মানে বিষয়টা একই, নামগুলো শুধু চেঞ্জ হয়ে যায়, কার্যকারিতা অন্যরকম হচ্ছে। হ্যাঁ, এই পাবলিক রিলেশনের ব্যাপারে আপনি যে এতদিন কাজ করছেন, পিআরটা না এখন খুব মানে নর্মাল লাইফে ঢুকে গেছে। আরে ওর পিআর খুব ভালো, এটা মানে লোকে জানে, পিআর শব্দটা জানে। কিন্তু পিআর সম্পর্কে আপনি যে এতদিন কাজ করছেন, সব থেকে বড় ভুল ধারণা কি দেখেন লোকের মধ্যে? দেখুন, সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত সিনেমাটা যদি ভাবেন, তাহলে একজন পাবলিক রিলেশন অফিসারকে যেভাবে পোর্ট্রেট হয়েছিল, সেই জায়গাটা কিন্তু এখন অনেকটাই সরে গেছে। এবং একটা বিরাট
মানে দুঃখের ব্যাপার যে পাবলিক রিলেশন প্রফেশনটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ডাক্তার এদের মতো কোনো পার্লামেন্টে অ্যাক্ট পাস হয়নি বলে মার্কেট ড্রিভেন প্রফেশন হয়ে গেছে। এবং আজকে যদি কলকাতা শহরে ধরেন তাহলে হচ্ছে কিছু ব্যক্তিত্ব আছে যারা এক ডাকে তাদের চেনে, তারা কিন্তু পাবলিক রিলেশনের এই ডোমেন দিয়েই বিখ্যাত হয়েছিলেন। আপনি যদি দিল্লিতে, যেহেতু আপনি থাকেন, আপনি জানেন কিছু নাম আছে, তারা এরকম ভারতবর্ষে 10-20টা ব্যক্তিত্ব আছে যাদের নাম দিয়ে পাবলিক রিলেশন প্রফেশনটা চলে। যেমন ধরুন দিল্লিতে দিলীপ চেরিয়ান আছেন, মদন বাহাল আছেন, আপনি বিখ্যাত অর্গানাইজেশন, তাদের পিআরএ বোধহয় এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে বেশি রেভিনিউ আর্নিং অর্গানাইজেশন বোম্বে থেকে। এরকম বিভিন্ন অর্গানাইজেশন আছে, সেটা বলতে গেলে একটা আলাদা অধ্যায় শুরু হয়ে যাবে। কিন্তু এখন শুধু নিউজ পেপার, টেলিভিশন, দ্যাট ইজ ওয়ান থিং। আমি আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল তখনই বলছিলাম যে চোখ খোলার পর যত কিছু আমাদের জীবনে আছে পুরোটাই কিন্তু কমিউনিকেশন, পুরোটাই পাবলিক রিলেশন, পুরোটাই। আপনি কিভাবে হাত পা নাড়ছেন, চোখটা কিভাবে মানে নড়ছে, কিভাবে একটা মানুষের দিকে তাকাচ্ছেন, সেটাও কিন্তু আপনার, যেটাকে আমরা বলি নন ভার্বাল কমিউনিকেশন, দ্যাট ইজ অলসো অ্যানাদার পার্ট অফ কমিউনিকেশন। আপনি খুব ভালো কথা বলছেন কিন্তু আপনার মুখের মধ্যে সেই অভিব্যক্তিটা নেই, তাহলে কিন্তু কোথাও একটা ডিসকানেকশন তৈরি হয়ে যাচ্ছে। কাজে এই কমিউনিকেশন, পাবলিক রিলেশন, মাস কমিউনিকেশনের সিনার্জি তৈরি করাটা হচ্ছে বড় এক্সপার্টদের কাজ। এবং এটা বিভিন্ন, শুধু থিওরি জানলে হবে না, আপনাকে বিভিন্ন কেস স্টাডি দিয়ে সেগুলোকে ঠিকমতো সাজিয়ে করতে হবে। আজকে পিআর বা এই যে ডিজিটাল পিআর এসে বা ডিজিটাল কমিউনিকেশন হয়ে গিয়ে পৃথিবীটা বোধহয় খুব ছোট হয়ে গেছে। হ্যাঁ, সো একটা স্মল টাউন চাওয়ালা বা ছোট্ট কোনো ব্যবসা করছে সেরকম একটা লোক, সে যদি পিআরটা ভালো বোঝে বা অ্যাফোর্ড করতে পারে আপনার মতন কোনো প্রফেশনালকে হায়ার করার, যে তার হয়ে স্ট্র্যাটেজি বানিয়ে দেবে, সে কি একটা বড় ব্র্যান্ড হয়ে উঠতে পারে? সেই জার্নিটা কি তার পক্ষে আজকে থেকে 30 বছর আগে? আপনার প্রশ্নটাকে আমি থামিয়ে দিলাম। আপনি যদি আমাদের ডলি চাওয়ালার গল্পটা মনে করেন, তার কি কোনো প্রফেশনাল এজেন্সি ছিল? এগুলোকে বলা হয় ইউজার জেনারেটেড কন্টেন্ট। কোনটা ভাইরাল হবে কেউ জানে না, কিন্তু মানুষ প্রথম 6 সেকেন্ডের মধ্যে একটা ভিডিওতে যদি দেখতে পায় যে বেশ মজার কিছু আছে, তখন সেটা বারবার দেখে। এবং আপনি যদি অ্যালগরিদম দেখেন, যেহেতু ডিজিটাল কমিউনিকেশনের কথা বলছেন, যে ইউটিউব কিংবা ফেসবুক সেই অ্যালগরিদমকেই এগিয়ে নিয়ে যায়, যেটা মানুষ প্রথম 6 সেকেন্ডের মধ্যে। আগে অনেক বড় লং কন্টেন্ট হতো, এখন কিন্তু আধুনিক যারা ডিজিটালের মানে বক্তব্য রাখেন তারা বলছেন যে 6 সেকেন্ডে যদি আপনি হুক লাইনে আসল গল্পটার কিছুটা ধরিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এগিয়ে যাবে। এবং প্রফেশনাল এজেন্সির দরকার নেই। আপনি এই মুহূর্তে কলকাতা শহরে যারা ব্লগিং করেন, কন্টেন্ট ক্রিয়েটার আছেন, কন্টেন্ট ক্রিয়েটারের ইকোনমিটা কিন্তু সারা ভারতবর্ষে এই মুহূর্তে 3,500 থেকে 4,000 কোটি টাকার কন্টেন্ট ক্রিয়েটারদের ইকোনমি। এবং সেই ইকোনমিটাকে যারা ক্রিয়েট করছেন তাদের মধ্যে সবচেয়ে দুঃখের ব্যাপার, আপনি কলকাতা শহরে এই স্টুডিওটা প্রথম শুরু করেছেন, হয়তো 10%-এর বেশি কন্টেন্ট ক্রিয়েটার ইকোনমি এখান থেকে কন্ট্রিবিউটেড হয় না। এবং কেন হয় না সেগুলো মানে আমাদের ভাবতে হবে, সেগুলোকে নিয়ে এগোতে হবে। কাজেই প্রশ্নটা যেটা ছিল ডিজিটাল কমিউনিকেশনে হাতে মোবাইল ফোন, আর আজকে দুনিয়াতে সবাই রিলস ব্যাপারটা বুঝে গেছে। কন্টেন্ট কোনটা লোকে নিচ্ছে, কোনটা নিচ্ছে না, এটা বুঝতে পারলেই মানুষ চায় স্টোরি। সেই স্টোরিটাকে আপনাকে দিতে হবে। কোনো প্রফেশনাল এজেন্সির দরকার নেই, যে অ্যাফোর্ড করতে পারবে না তার নিজের হাত, নিজের মোবাইল, নিজের কন্টেন্টই। যেটা আমি বলছিলাম ডলি চাওয়ালার কথা থেকেই আসি। আপনি যেটা বললেন, ডলি চাওয়ালা কি একটা ব্র্যান্ড? ডেফিনেটলি। নাকি একটা ভাইরাল কন্টেন্ট? দুটোই একসঙ্গে। একটা মানুষ যদি না পৃথিবীতে আসে তার সাফল্যও যেমন আসবে না, দুজনের সঙ্গে একসঙ্গে আছে। ঠিক একই রকমভাবে ডলি চাওয়ালা কি ব্র্যান্ড? হ্যাঁ, ব্র্যান্ড। তার কারণ হচ্ছে তার যে কাজের স্টাইল, সে যেভাবে নিজেকে বডি ল্যাঙ্গুয়েজটাকে দিত লোকের কাছে, যেটাকে বলে চোখ আটকে যাওয়া, সেই ধরনের কিছু অঙ্গভঙ্গি করতো। চা তো আমিও বানাই, আপনিও বানান, আমাদের ক্যামেরার পেছনে যিনি আছেন তিনিও বানান। তো কিন্তু এই যে কোনটা দিয়ে আপনি ক্যাচমেন্ট এরিয়াতে ধরে নিতে পারবেন চোখটাকে, পারসেপশন অফ ভিশন
যেটাকে আমরা বলি সিনেমাতে কিছু সিনেমা ভালো লাগে, কিছু সিনেমা খারাপ লাগে, অনেক কারণে, ঠিক একই কারণে কোন কন্টেন্ট ভাইরাল হবে, কোন ডিজিটাল মিডিয়া ভাইরাল হবে, সেটা নির্ভর করে হচ্ছে অনেক কিছুর উপরে। এই প্রশ্নটা আমার লিস্টে ছিল না, কিন্তু যেভাবে আপনি জিনিসটাকে এক্সপ্লেন করলেন তাতে যে জিনিসটা আমার প্রথম মাথায় আসছে, যে এই যে 3,500 কোটি টাকার ব্যবসা আপনি বললেন, এটা ইকোনমিটা, এই জায়গায় সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যেটা দেখে আমি ফ্রাস্ট্রেটেড, মানে প্রচুর ব্লগ করছে লোক, প্রচুর লোক ব্লগ করছে, প্রত্যেকের কিছু বলার আছে। সে সকালে উঠে কি খাচ্ছে, কিভাবে অফিস যাচ্ছে, কেউ কিভাবে ডেলিভারি দিতে যাচ্ছে, মানে কেউ মাকে কিছু শপিং করিয়ে দিতে যাচ্ছে, মানে ইচ অ্যান্ড এভরিথিং। প্রাইভেট লাইফ বলে আমার মনে হয় যে কিছু নেই, যেটা আমাকে বিরক্ত করে। সবাই দেখে বলে নিশ্চয়ই এত বড় বিজনেস হয়েছে, কিন্তু এই যে পুরো জিনিসটাকে, এটাকে আপনি কিভাবে দেখেন? এই যে রিলস ওয়ার্ল্ড হয়ে গেছে বা মিমসের ওয়ার্ল্ড হয়ে গেছে আজকের দিনে। দেখুন, দেখা না দেখা হচ্ছে আপনার চোখ, আপনার মোবাইল। আপনি নিশ্চয়ই একবার দেখেছেন বলে আপনাকে এগুলো দেখাচ্ছে। আপনি দেখবেন না, আপনাকে দেখাবে না। আপনাকে তো জোর করে দেখাচ্ছে না। আপনার ভালো লাগছে না, দেখবেন না। যেটা খবরের কাগজের সঙ্গে ডিজিটাল ডোমেনের পার্থক্য হচ্ছে, একটা খবরের কাগজ বাড়িতে চলে আসছে, সেই খবরের কাগজটা আপনার পড়ার ইচ্ছে হোক চাই না হোক, আপনি ওই খবরগুলোই দেখছেন, কারণ পলিসি মেকাররা ওইগুলো ঠিক করেছে যে এই খবরগুলো পাঠককে দেওয়া উচিত। পাঠক চায় কিনা দেখে না। কিন্তু ডিজিটাল দুনিয়াতে যে মজাটা হচ্ছে, যে যা কিছুই কন্টেন্ট ক্রিয়েট করুক না কেন, সেটা আমার যদি ভালো না লাগে আমি দেখব না। আসলে আমি তো কন্টেন্ট ক্রিয়েটর ইকোনমিকে সাপোর্ট করছি দেখে দেখে, আমি দেখছি বলেই তারা দেখছে। তো দেখবেন ভালো জিনিস, ভালো প্রোডাক্ট, ভালো সার্ভিস তখনই বিক্রি হয় যখন তার টেকার থাকে। কাজেই যদি গ্রহিতা না থাকে তাহলে সেটা কখনো পপুলার হতে পারে না। মানুষ হয়তো দেখতে চাইছে যে পার্সোনাল লাইফগুলো কীরকম হয়, তার থেকে ভালো কন্টেন্ট পেলে নিজের লাইফে সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। আজকে যদি আপনি দেখেন টেলিভিশন দুনিয়াটা, যে সমস্ত সিরিয়াল আসছে, ঝগড়া, খুন, সেইখান থেকে বরং, আমি কারোর নাম করছি না, কোনো ব্লগে যদি দেখেন নিজের বাড়ির সমস্ত জিনিস, বাড়ির মধ্যে যে ইউনিটি, বাড়ির মধ্যে খাচ্ছে একসঙ্গে, হয়তো খুব কমার্শিয়াল ওয়েতে ফটোশ্যুট হচ্ছে না, কিন্তু মানুষ না ওই জিনিসগুলোই, রগুলোকেই বেশি নিচ্ছে, তার কথাগুলোকে। এই জিনিসটাকে ভাবতে হবে যে নিজের ভালো লাগাটা সবচেয়ে বড় কথা না। তার জন্য তো আমরা যেটা ছোটোবেলায় বলতাম, এই হবি করুন না, আপনি দেখবেন না, কিন্তু মানুষ যেগুলো দেখছে সেগুলো পপুলার হবেই। আমি একটা নাম নিয়ে আপনাকে জিজ্ঞেস করছি, দরকার পড়লে আমরা পরে নামটাকে মিউট করে দেবো, ঠিক আছে? কয়েক মিলিয়ন ফলোয়ার, সে কি করছে? ম্যাক্সি পরে বিভিন্ন জায়গায় গিয়ে নাচছে। ইনফ্যাক্ট যেটা আমি রিসেন্টলি, মানে আমার কাছে এসছে এবং আমি দেখেছি, তারপরে আমি বেশ কয়েকটা তার পেজ চেক করে দেখলাম, সে গিয়ে লন্ডনের ব্রিজের ওপর, যে এখানে আমি নাচছি, ম্যাক্সি পরে জিনিসটা করছে। এই রকম তো প্রচুর কন্টেন্ট তৈরি হচ্ছে, এবং আমার মনে হয় প্রায় 80% কন্টেন্ট হয়তো এরকমই তৈরি হচ্ছে। এটা কি, এবং এইটা করে লোকে একটা ভালো টাকা আর্ন করছে, যেটা ইজি, এটা কি মধ্য মেধাকেও আরো নিচের দিকে টেনে আনছে? প্রশ্নটার উত্তর দেওয়া এই মুহূর্তে কঠিন। তার কারণ হচ্ছে তার কাছে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে রোজগার করতে হবে। কাজেই ম্যাক্সি হোক, 3/4 হোক, আপনার সনাতন দিনদা যেভাবে ধরুন বডি পেন্টিং করেন, সেটাকে যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আবারও সেই আমি আগের কথাতেই আসছি, যে কোনো ক্যারেক্টারই হোক, দেখাটা আপনার ওপর। আমরা বিচার করার কেউ না ইন্ডিভিজুয়ালি, যে তিনি ঠিক করছেন না ভুল করছেন। তার কারণ হচ্ছে, আপনি জানেন যে এই প্ল্যাটফর্মে যদি কোনো কন্টেন্ট আপনার রিপোর্ট করার সুযোগ আছে এবং সেটা রিভিউ করার সুযোগ আছে, ধরে নিন কন্টেন্টটা ভালো না, যারা ইউজার তারা রিপোর্ট করতেই পারেন, এবং রিপোর্ট করার পর যদি অথরিটি, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, যদি দেখে যে না আপনার স্ট্যান্ডার্ড পলিসি ভায়োলেশন করছে না, কন্টেন্ট ওখানে থাকবে। কাজেই আমি এই মুহূর্তে আমার ভালো না লাগা কি লাগাটাকে, আমি সেটাকে একটা বিষয়ের ওপর বক্তব্য রাখার ক্ষেত্রে আমি মনে করি যে আমার বলা উচিত না। স্টিল আপনার কথা শুনে মনে হলো যে আপনি যথেষ্ট আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটাকে দেখেন, যেটা যে আপনার বয়সে অনেকেই এইভাবে ডিজিটালটাকে নিতে পারে না। মেবি আপনার প্রফেশনের কারণে হোক বা যে কোনো কারণে হোক, আপনি মেনে নিয়েছেন। আজকে যখন আপনি নিজে কিছু প্ল্যান করছেন, কোনো পিআর স্ট্র্যাটেজি তৈরি করছেন,
যে এই কন্টেন্টগুলো এগুলো কি আপনাকে এফেক্ট করে যে হ্যাঁ মানে আমার জিনিসটা এইভাবেও যেতে পারে, নাকি আপনি ট্র্যাডিশনাল যে ওয়েটা চলে আসছে সেটার উপরে এই দিনের শেষে ভরসা রাখেন? এটা একদম নির্ভর করছে হচ্ছে ক্লায়েন্টের আউটলুকের ওপর। আপনাকে আপনার ক্লায়েন্ট যখন ছেড়ে দিচ্ছে খোলা মাঠ, তখন আপনি এক্সপেরিমেন্টের সুযোগ পাচ্ছেন। এবং আমি বলছি তো, আজকে অনেক সহজ হয়ে গেছে। আজকে একটা বিজ্ঞাপন দেওয়ার পর সেই বিজ্ঞাপনটা লোকে দেখে ব্র্যান্ড এস্টাবলিশড হতে পারে, কিন্তু রিকল ভ্যালু সেখান থেকে সেলস কমিউনিকেশন, মার্কেটিং কমিউনিকেশন হচ্ছে কিনা বোঝা যায় না, যেটা ডিজিটাল দুনিয়া আপনাকে এনে দিয়েছে। এবং এই ডিজিটালে আপনার যে প্রশ্নটা ছিল, সেখানে কিন্তু আমার মনে হয় যে আউটলুকের ক্ষেত্রে আমরা একবারে যেটাকে বলে স্টোরি বোর্ড, আপনি যেহেতু এই দুনিয়ার সঙ্গে আছেন, স্টোরি বোর্ডটা তৈরি করার সময় আবারও সেই দেখতে হয় যে স্টোরিটা নেবে কিনা। এটাকে রিলেটেবল কোশেন্ট বলে। রিলেটেবল কোশেন্ট আর কেউ যদি না থাকে, সেই স্টোরি বোর্ড তৈরিও হবে না, আর সেই স্টোরি বোর্ড ক্লায়েন্টকে বোঝাতে হবে। ক্লায়েন্ট অনেক সময় বুঝতে পারে না। তো রিলেটেবল কোশেন্ট, যেমন ধরুন একটি অর্গানাইজেশন ফ্ল্যাট বিক্রি করে, তার রিলেটেবল কোশেন্ট একরকম হবে। আরেকটি অর্গানাইজেশন আপনার এমন ধরনের জিনিস বিক্রি করেন কিংবা সার্ভিস দেন, সেটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের লাক্সারি হোম, সেটা আরেক ধরনের। প্রত্যেকটা জিনিসের রিলেটেবল কোশেন্ট অ্যানালিসিস করে স্টোরি তৈরি করতে হবে, এবং স্টোরি মানুষকে যাতে ইম্প্যাক্ট করে সেই ধরনের জিনিস করতে হবে। আধুনিক দৃষ্টিভঙ্গি বলে কিছু নেই। আপনি আমাকে বললেন, আমার ভালো লাগলো যে ডিজিটালটা আমি সত্যি গত 13 বছর ধরে অনুধাবন করছি, এবং ডিজিটাল এসেছে বলে কিন্তু আপনার মানুষের কস্ট অফ মার্কেটিং কমে গেছে। রাইট। আগে যেভাবে নিউজের পেপারে প্রিন্ট আগে, এখন দেখুন সব কটাতেই আমি সম্মান জানাচ্ছি। রেডিওকেও সম্মান জানাচ্ছি, পডকাস্টেও সম্মান জানাচ্ছি, বিজ্ঞাপনকেও সম্মান জানাচ্ছি, আপনার শর্টসকেও সম্মান জানাচ্ছি, গুগল অ্যালগরিদমকেও সম্মান জানাচ্ছি, কিন্তু কোথাও না একটি হিউম্যান ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরেও এই জিনিসটাকে আপনাকে মাথায় রাখতে হবে। আর না হলে আজকে বিল গেটস নিয়েও কথা বলতাম না আমরা, কিংবা আইফোনের জনক তাকে নিয়েও কথা বলতাম না, স্টিভ জবস, হ্যাঁ স্টিভ জবসকে নিয়েও কথা বলতাম না, এলন মাস্ককে নিয়েও কথা বলতাম না। এবং ভারতবর্ষ আপনি জানেন যে আমাদের এই সমস্ত বিভিন্ন ব্যাপারে কত মানুষ আছেন। তো ন্যাচারালি এই টোটাল জিনিসটা প্রত্যেকটার সঙ্গে কিন্তু একসঙ্গে একটা সেট সাবসেট এই ধরনের কনসেপ্টেই আমরা আছি। কোনোটাই ফেলে দেওয়া যাবে না, কোনোটাই শুধু নিয়ে নেওয়া যাবে না। প্রত্যেকের সঙ্গে কিন্তু একটা সেট সাবসেট হিসেবেই আছে। মানে স্যার যেটা ট্র্যাডিশনাল ওয়ে সেটাও এক্সিস্ট করছে, যতই দুটোর ব্যালেন্স করে চলছে। নাহলে আজকে লোকসঙ্গীত দিয়ে, আমি পশ্চিমবঙ্গের কথাতেই যাই, যে লোকসঙ্গীত যেগুলো আছে সেগুলোকে দিয়ে আমি পাড়ায় পাড়ায়, কিংবা আমরা এখনো তো ড্রাম বাজাই, যেটাকে বাংলায় বলে ঢেড়া বাজানো, সেই দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করে কথা বলি। কাজে ওই ফর্মটাও থাকবে। আপনাকে আমি আবারও বলছি, দেয়াল লিখন চলে যাবে না, দেয়াল লিখনও থাকবে। এখন আবার লোকে বলছে ডিজিটাল পেন্টিং, যেরকমভাবে আমরা স্টিকার লাগাই সেইভাবে। কাজেই আপনি দেখুন, যদি পুরনো দিনের কথা ভাবেন, সেই হেয়ার স্টাইল, সেই ড্রেস, আমাদের পুরনো দিনের নায়িকা নায়ক তারা যে ছিলেন, তাদের জিনিসগুলো আবার মাঝে মাঝে ফিরে আসে। তখন আমরা কি বলি, ওই তো দেখেছো, আবার সেই 70 কিংবা 60-এর দশকের। কেএল সাইগাল কোনোদিন পুরনো হবে না, শচীন দেব বর্মন কোনোদিন পুরনো হবে না। যতই এখনকার আধুনিক প্রজন্মের প্রীতম আসুক, কিংবা ধরুন আরও কিছুদিন আগেকার অভিজিৎ ভট্টাচার্য আসুক, গানের ক্ষেত্রে যদি বলি, পুরনোও থাকবে, নতুনও থাকবে। কাজেই সেই মিলন কোথাও না কোথাও একটা হবেই। আমাদের এই মহামিলনের মধ্যেই আমরা এগিয়ে যাব। আজকের দিনে ধরুন স্যার, আপনাকে একটা স্মল টাউনের একটা স্কুল টিচারের, বা কলকাতায় প্রচুর আমরা দেখি স্ট্রিট আর্টিস্ট, সেরকম কোনো স্ট্রিট আর্টিস্টের জন্য স্ট্র্যাটেজি তৈরি করতে দেওয়া হলো। আপনি প্রথমে মানে আপনি কিভাবে, মানে বেসিকটা কি ভাববেন এই ধরনের যদি আপনি একটা প্রজেক্ট পান, শুরুটা কোথা থেকে করবেন? বা মানুষকে কিভাবে, যদি পিআর প্রফেশনে কালকে কেউ আসতে চায় এবং সে যদি বড় ক্লায়েন্ট পাচ্ছে না, আমি স্কুল টিচারকে দিয়ে করে দেখি, বা একটা স্ট্রিট আর্টিস্টকে দিয়ে দেখি, কিভাবে প্ল্যান করবে? একদম খুব সহজ তো। হাতে ক্যামেরা, কোনো আপনার মতো এরকম দামি ডিএসএলআর নিয়েও যেতে হবে না। একটা মোবাইল ফোন যেটাতে ভালো ছবি ওঠে, সেই ধরনের ক্যামেরা নিয়ে
একটা সাউন্ড ইকুইপমেন্ট 3-4 হাজার টাকার একটা ওয়্যারলেস নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে ভার্টিক্যাল ফরম্যাট, ল্যান্ডস্কেপ ফরম্যাটে ছবি তুললো। একজন টিচার, তা তো স্ট্রেংথই হচ্ছে পড়ানো। আপনি যদি দেখেন ভাইরাল কন্টেন্ট, ভূগোল পড়ানোর যা টেকনিক আমি অনলাইনে দেখেছি, যেভাবে বাচ্চাদের দিয়ে হ্যান্ড হোল্ডিং করে নদীর প্রবাহ যেভাবে দেখিয়ে দিয়েছে, কিংবা ধরুন একজন টিচার, আপনি দেখবেন একজন ভদ্রমহিলা আছেন যিনি তার বাচ্চাদের যেভাবে ফিজিক্স কেমিস্ট্রি পড়ান, অঙ্ক পড়ান, সেই স্টাইলটাই হচ্ছে ইউনিক এক একজনের। কাজে সেগুলোকে শুধু তৈরি করে ইউজার জেনারেটেড কন্টেন্ট হিসেবে ছেড়ে দিলেই লোকে দেখবে, আর দেখলেই ভাইরাল হয়ে যাবে। কাজে আলাদা করে স্ট্র্যাটেজি তৈরি করার কোনো দরকার নেই। তারা ইন্ডিভিজুয়ালি স্ব ক্ষেত্রে যে সাফল্য আছে, পড়ানোর স্টাইল আছে, সেইগুলোকে শুধু ডিজিটালি ডকুমেন্ট করে ইন্টারনেটের দুনিয়ায় ছেড়ে দিতে হবে। একটু আগে আমি নিজেই আপনাকে প্রশ্নটা করেছিলাম, কিন্তু আপনার এই উত্তরটা শুনে আমি নিজেই আবার নিজেকে কন্ট্রাডিক্ট করছি যে ওই ধরনের কন্টেন্ট কি মধ্যমেধাকে নিম্ন মেধার দিকে টেনে নিয়ে যাচ্ছে, আমি জিজ্ঞেস করেছিলাম আপনাকে। কিন্তু আপনি যেটা এখন বললেন আমাকে এটা স্ট্রাইক করলো যে হ্যাঁ, একটা টিচার আজকে অনেক ইনোভেটিভ ওয়েতে পড়াচ্ছে, সেটা তার ক্লাসরুমের বাইরেও প্রচুর সংখ্যক স্টুডেন্ট জোগাড় করার জন্য মেবি। তো এটাও ফ্যাক্ট, এটা কি ইনোভেশনকে কোথাও পুশ করছে, এগিয়ে দিচ্ছে? আমি একটা অন্য জিনিস দিয়ে আপনাকে বোঝাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি জানেন, কোনো ব্র্যান্ডের নাম নেবো না, বড় বড় ব্র্যান্ড, সেই ব্র্যান্ডগুলো ডাক্তারি পরীক্ষার জন্য তাদের বাবা মারা অ্যাফোর্ড করতে পারেন বলে 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে কিংবা ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য সেখানে দিয়ে দিচ্ছেন, এবং পরবর্তীকালে কাগজে বিজ্ঞাপনে দেখছেন কিছু মাথার ছবি, তলায় নাম, কেউ ফার্স্ট হয়েছে, কেউ সেকেন্ড হয়েছে। তো এরকম 3-4টা অর্গানাইজেশন আছে। আবার আরেকজন আছেন, তিনি তার ঘরটাকে ডিজিটাল ক্লাসরুম বানিয়ে বাংলা থেকে যারা বাংলায় লেখাপড়া করে তাদের ডাক্তার বানানোর জন্য স্মার্ট ক্লাসরুম বানিয়ে মাত্র 10,000 টাকার মধ্যে তিনি ফিজ রেখে 2 বছরের জন্য তিনি কিন্তু পড়াচ্ছেন। কাজেই দুনিয়াটা কিন্তু এখন অন্যরকম হয়ে গেছে। একটু যারা হটকে আপনাকে দেখতে হবে, এবং আপনার কাছে প্রচুর লোক আছে নেওয়ার জন্য। এই অ্যাফোর্ডেবিলিটি যেমন 2 লাখের লোকও আছে, আবার 10,000-এর লোক। আলটিমেটলি লোককে যদি দিতে না পারেন তাহলে কিন্তু সে লোকটা আপনার কাছে থাকবে না। কাজেই মধ্যমেধা, আমি তো নিজে মধ্যমেধার থেকে আপনি অনুশীলন করুন উচ্চমেধায় যাওয়ার জন্য। আজকে মানুষ জিমন্যাসিয়ামে যায় কেন? তার কারণ হচ্ছে সেইভাবে মনে হয়েছে জিমে গেলে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। তো একটা মানুষ, আমরা যেটা সাধারণভাবে বলি, খুব রোগা ছেলে ছিল, মেয়ে ছিল, দেখেছো এখন চেহারাটা কি হয়েছে? ঠিক মেধাটাও তাই। আপনাকে অনুশীলন করলে একটা মেধা তার থেকে বেটার মেধায় আসবে। ঠিক যেরকমভাবে বঁটি, ছুরি, শান দিয়ে আমরা, মেধাও ঠিক তাই। আপনাকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য নিজেকেও চেষ্টা করতে হবে, এবং আপনি ভালো মানুষজনের সঙ্গে ভালো জিনিস পড়বেন, সবসময় ভালোর মধ্যে থাকবেন, দেখবেন মেধাও উন্নীত হয়ে যাচ্ছে। সো ইটস কমপ্লিটলি আপ টু ইউ, আপনি কোন রাস্তাটা চুজ করবেন। একদম। পিআর বলি, ডিজিটাল কমিউনিকেশন বলি, হোয়াট এভার ইট ইজ, এর মধ্যে দুটো সাইড আছে বলে মনে হয়, যে ট্রুথ অ্যান্ড পারসেপশন। এবার ট্রুথ অ্যান্ড পারসেপশন দুটো তো একসাথে চলতে পারে কি? এই দুটোর মধ্যে যদি আপনাকে কাজের ক্ষেত্রে চুজ করতে হয়, হ্যাঁ, আপনি কি মানে সত্যি দেখাতে পারবেন? মানে অনেক ক্ষেত্রে তো আপনি, যেহেতু আমরা কর্পোরেটের কাজ করি বা সত্যি হয়তো অনেক সময় হাইড করতে হয়, পারসেপশন ক্রিয়েট করতে হয়। আপনি মানে জেনারেলি কোনটাকে বেশি শক্তিশালী মনে করেন? আপনার মতামতটা কি, বা আপনি কোনটা? দেখুন, আমি চাকরি করতাম একটা সরকারি জায়গায়, 2019 সাল পর্যন্ত 36 বছর চাকরি করেছি, এবং তারপরে একটি স্টেট ওন টেলিকম সংস্থায় ছিলাম, এবং দীর্ঘদিন আমি কলকাতা শহরে প্রায় 7 বছর মিডিয়ার দায়িত্বে ছিলাম। তো সেই সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনাগুলোকে কিন্তু আমি কখনো চাপা দেওয়ার চেষ্টা করিনি। সত্যটাকে সত্য হিসেবে লোকের কাছে প্রকাশ করে দিয়েছি, যার জন্য খবরকে আপনি যদি চেপে রাখেন স্পেকুলেশন হবে। কাজেই ট্রুথ, আমার ক্ষেত্রে পার্সোনাল ওপিনিয়ন চেয়েছেন, আমি সবসময় ট্রুথের পক্ষে এগিয়ে গেছি সংস্থাকে নিয়ে। আর পারসেপশন হচ্ছে, পারসেপশন আপনি যা করবেন তাই পারসেপশন তৈরি হবে। ভালো কাজ করলে ভালো পারসেপশন তৈরি হবে। ন্যারেটিভ চেঞ্জ করে খারাপ জিনিসকে ভালো করা, এটা বোধহয় হয়তো থিওরিটিক্যালি অনেকে বলবে যে ন্যারেটিভটাকে, হ্যাঁ, এখনও রাজনৈতিক পার্টিরা দেখুন আপনি ন্যারেটিভ চেঞ্জ করছে। ন্যারেটিভ চেঞ্জ করার জন্য বিভিন্নভাবে তাদের
সোশ্যাল মিডিয়াতে ফ্যান বেস তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ডিজিটাল কন্টেন্টকে ভাইরাল করে 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 মানুষের ন্যারেটিভ চেঞ্জ করছে, তাতে খানিকটা হয়তো ঢাকা দেওয়া যায়। আপনি বলুন না, এই মুহূর্তে ভারতবর্ষে যে অপারেশন সিন্দুর হয়েছিল, তাতে যদি মানুষের পারসেপশন কি, মানুষের পারসেপশন হচ্ছে কি পরবর্তীকালে হয়েছে জানি না, সেটা হচ্ছে যে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে ভারত ভেঙে দিয়ে এসছে। একদম। পরবর্তীকালে ডিপ্লোম্যাটিক্যালি আমেরিকা কি বলেছে, চায়না কি করেছে, রাশিয়া কি বলেছে, অত কিন্তু গ্রামে গঞ্জে সাধারণ, আপনার কথাতেই ফিরে আসি, মধ্যমেধার লোক ভাবেনি। মধ্যমেধার লোক কিন্তু ওই ন্যারেটিভটাই বিশ্বাস করেছে যে হিন্দিতে খানিকটা যদি বলা যায় যে ঘুষকে একদম ঠিক করে দিয়ে এসছে। মার দিয়া, ঠিক আছে। এবং অনেকে, এবং আপনি যদি ভাবেন যে একটা এই অপারেশনের মাধ্যমে আপনি একটা সরকার ন্যারেটিভ বলুন, ট্রুথ বলুন, ব্র্যান্ডিং বলুন, সিন্দুরের যদি পুরোটা অ্যাব্রিভিয়েশনটা খুলে দেন তাহলে অন্যরকম নাম, কিন্তু বারবার সিন্দুর বলছে, সেটা আলটিমেটলি কিন্তু অন্য একটা জায়গায় গিয়ে পলিটিক্যাল মাইলেজ নেওয়ার চেষ্টা করছে। অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট যে মধ্যমেধা তো বলতে পারবো না একটা সরকার কিন্তু স্ট্র্যাটেজিক মুভ নিয়েছে যাতে এই অপারেশনটাকে আগামী 1 বছর 2 বছর এবং ইতিহাসের পাতায় পাতায় রেখে দেওয়া যায়। কাজেই এইরকমভাবেই আপনার উত্তরটা আমি দিলাম, অন্য একটা গল্প। দারুণ। মানে এই যে পিআরের রোলটা, আমি ওভারঅল যদি একটা মুভিকে কল্পনা করি, পিআর ঠিক কি একটা কোম্পানির জন্য? সে কি স্ক্রিপ্ট রাইটার, সে কি ডিরেক্টর, মানে পিআরটা কি অ্যাকচুয়ালি একটা মুভি হিসেবে? যদি একটা মুভিতে যদি ধরেন, আমি একটা নাম নিয়ে নিচ্ছি, এরম ভাবে না যে ওই সিনেমাটা খুব ভালো মনে করছে, একথা টাইগার, ওকে, ধরুন 400-500 কোটি টাকার ব্যবসা করে প্রথমে একটা ড্রয়িং বোর্ডে লিখে নিল এই টেলিভিশনটা 500 কোটি টাকার ব্যবসা করতে হবে। একটা টেলিভিশনে কি হয়, বিভিন্ন জিনিস হয়, তার মধ্যে স্ক্রিপ্টও একটা, ফটোগ্রাফিও একটা, গানও একটা, কাস্টিংও একটা। তো প্রথমে ধরে নিল 1 টাকারও ব্যবসা হবে না। তাহলে এই কাস্টিং করলে, এই গল্প হলে, এই স্ক্রিপ্ট হলে, এই মিউজিক হলে, মশালাগুলো সব ঠিক করে নিল, তারপর তো আপনি ভেজ বিরিয়ানি হোক আর নন ভেজ বিরিয়ানি হোক কি পোলাও হোক, তারপর তো গন্ধ বেরোবে। তো আগে হচ্ছে ইনগ্রেডিয়েন্টসগুলো তৈরি করতে হবে, মশালা সব ঠিক হয়ে যাবে। এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি যেটা, এই ইন্ডাস্ট্রিতে কিন্তু এই কমিউনিকেশন, পিআর, আজকে যদি আমাদের এখানেই ধরি, ওটিটি প্ল্যাটফর্ম আজ থেকে 10-12 বছর আগে যারা শুরু করেছিল, আর আজকে ওটিটি দেখুন হই করে চলছে। কাজেই এই যে ইন্ডাস্ট্রির কথা আপনি বললেন, বিনোদনের ইন্ডাস্ট্রি, এখানে প্রতিটা ছত্রে পিআর বলুন, কমিউনিকেশন বলুন, সব কিছু কিন্তু ব্যাক অফিস থেকে তৈরি হচ্ছে, স্ট্র্যাটেজি তৈরি করছে, সেটা যেটাকে বলা হয় বিটা টেস্টিং। সিনেমা নামানোর আগে কিন্তু ব্যাক অফিস থেকে বিটা টেস্টিং হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন আমির খান, শাহরুখ খান কি প্রীতি জিন্টা, এরকম সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আসছে, কিন্তু আলটিমেটলি কিন্তু একটা সাকসেসফুল মডেল তৈরি করার পরই সেটা আপনার ফিল্ডে নামানো হচ্ছে। আপনি চাকরি জীবনের বেশিরভাগ সময়টা তো স্যার কলকাতাতেই কাটিয়েছেন, নাকি বাংলার বিভিন্ন জায়গায়? দেখুন, সৌভাগ্য আমার আর দুর্ভাগ্য আমার সহধর্মিণীর। আশা করেছিল অল ইন্ডিয়া চাকরির ক্যাডার, কাজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো। তা আমি রূপনারায়ণপুরে ছিলাম কয়েকদিনের জন্য, কতদিন, বোধহয় 70 দিন। আর রানাঘাটে পোস্টিং, তাও কলকাতা থেকে যাতায়াত করা যায়। বিরল ব্যক্তিত্ব, 36 বছরের চাকরি জীবনে। আর শিলিগুড়িতে ছিলাম 14 মাস, 14 আর 3 17, আর বোধহয় 20-22 মাস কলকাতার বাইরে ছিলাম, বাদবাকিটা পুরোটাই কলকাতায়। এবং ওই যে বললাম, ভালো না খারাপ জানি না, কিন্তু শেকড়ের টানে হোক আর এমনি অন্য কারণেই হোক, কলকাতায় থেকে গিয়েছিলাম। কলকাতাকে আপনি কিভাবে দেখেন? আপনার কাছে কলকাতা কীরকম? কলকাতা আমার কাছে, কলকাতা দুটোই। কলকাতা ভালো, যেহেতু এখানে বর্ন অ্যান্ড ব্রট আপ, স্কুলিং, ইমোশনাল অ্যাটাচমেন্ট বলুন, এখান থেকেই লোকে আমাকে চিনেছে, সেই হিসেবে কলকাতা ভালো। কিন্তু কলকাতার বাইরে যখন যাই তখন মনে হয় যে কেন এখানকার লোকজন, আমরাই কলকাতা সম্বন্ধে প্রতিদিন যদি ধরে নিই, পশ্চিমবঙ্গে 10 কোটি লোক আছে, 2 কোটি লোক কলকাতায় আছে, 2 কোটি লোক কলকাতা সম্বন্ধে যে ধরনের ভাবনা চিন্তা করে সেটাই বহির্বিশ্বের কাছে চলে যায়। আমরা নিজেরাই নিজেদের সমালোচনা করি, এবং প্রথম পারসেপশন তৈরি হয় কিন্তু রাজনৈতিক ক্রিয়াকাণ্ড দিয়ে। বাইরের লোকের কাছে পশ্চিমবঙ্গের সম্বন্ধে একটা অন্য পারসেপশন আছে।
সেই পারসেপশনটা আমি বিচার করার কেউ না, ভালো না খারাপ। কিন্তু কখনো ভালো লাগে, কখনো খারাপ লাগে, যখন মনে হয় যে যাদের অ্যাফোর্ড করতে পারছে বাবা মারা, তারা বেশিরভাগ অংশই ভাবে নিজেরা, আমি শুনেছি যে কলকাতায় পড়াবো না। কেন? কলকাতার ইকোসিস্টেমে যে আকাশে বাতাসে যেগুলো প্রতিধ্বনিত হয় সেইগুলো তার ছেলে মেয়ের কাছে তারা জানতে দিতে চায় না, একদিকে ভালো একদিকে খারাপ, এবং তারাও হ্যাপি যে আমি কলকাতার বাইরে থেকে গিয়ে আমার কেরিয়ারটা শুরু করছি। অনেক বড় জায়গা, আপনি নিচে দিল্লিতে আছেন বহুদিন ধরে, আপনি জানেন যে কুতুব মিনারের ওপর থেকে নিচটা কিংবা মনুমেন্টের ওপর থেকে নিচটা যেরকম দেখতে লাগে, পেডেস্ট্রাল থেকে দেখতে অন্যরকম লাগে। কাজে আমি সবসময়ই বলি একটু উঁচু থেকে দেখতে জীবনটাকে এবং নিজের জায়গাটাকে। আপনি যেভাবে বললেন না সেই রেস্তোরাঁই বলি, বেশিরভাগ ইয়ং জেনারেশনের কাছেই বলছি আমি যে কলকাতা ডেড সিটি। খানিকটা আমারও মনে হয় যে এখানের বিজনেসের মানসিকতাটা অদ্ভুত। বাইরেও সমস্যা নিশ্চয়ই আছে, আমি বাইরে আছি বলে সেখানে সব ভালো তা নয়, কিন্তু কলকাতায় একটা ক্লায়েন্টকে কাজ করিয়ে তার পেমেন্ট করতে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় দেখি। এরকম প্রচুর সমস্যা আছে। কাজের টোটাল যে প্রজেক্ট ভ্যালু, যেটা কলকাতায় 1000 টাকা হচ্ছে, বাইরে হয়তো আমি সেটার জন্য 3000 টাকা পাচ্ছি। প্রজেক্ট ভ্যালু একই কাজ বেড়ে যায়। সো সব মিলিয়ে অনেকের কাছেই ডেড সিটি। আজকে যদি আপনাকে এই সিটির দায়িত্ব দেওয়া হয় যে আবার শাইন করুক কলকাতা, ওয়ার্ল্ডের কাছে সেই শাইনিং সাইডটা ধরা পড়ুক, আপনি কি চেঞ্জ করবেন অ্যাজ আ পিয়ার? দেখুন, পিয়ার প্রফেশন, প্রথমে বলছি আপনার হাইপোথিসিসটাকে আমি অ্যাকসেপ্ট করা মানেই হচ্ছে ধরে নেওয়া ডেড সিটি। আপনি ডেড সিটি, ডেড সিও তো আছে, তাহলে কেন লোকে দেখতে যায় ডেড সি? মার্কেটিং। আজকে যে এই যে কলকাতা নিয়ে দ্য সিটি অফ জয় কে লিখেছিলেন? কলকাতার লোক তো লেখেন নাই। একটা ইতিহাসে ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়ে গেছে কলকাতা, সেই রিক্সাওয়ালাকে নিয়ে সেই বিখ্যাত গল্প। কাজেই আমাদের পারসেপশনটা যেটা তৈরি করতে হবে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে, অনেক কাজ হচ্ছে হয়তো, আমি রাজনৈতিক কোন দলকে সাপোর্ট করে বলছি না, সেই কাজগুলোকে লোকের সামনে নিয়ে যেতে হবে। এবং সবচেয়ে সহজ হচ্ছে, এখানকার আনন্দবাজার গুজরাটিরা পড়ে না, এখানকার বর্তমান পত্রিকা কিন্তু উড়িষ্যার লোক পড়ে না, কিন্তু ডিজিটাল কন্টেন্ট গোটা পৃথিবীতে আপনি ছড়িয়ে দিতে পারেন। কাজেই আপনি যেটা বললেন তার প্রথম উত্তর হবে যে টোটাল কর্মকাণ্ডর ভালো জিনিসগুলোকে ম্যানিফোল্ড, অর্থাৎ বহু গুণে ডিজিটালি এগুলোকে ছড়িয়ে দিতে হবে। তারপরে হচ্ছে টেস্টিমোনিয়ালস, ভালো জিনিসগুলো টেস্টিমোনিয়াল ছড়িয়ে দিতে হবে। আমাদের যে ভালো জিনিসগুলো, যে হেরিটেজগুলো আছে সেগুলো মানুষের কাছে, দেখুন আমরা যেমন আইনক্সেও যাই, ভালো খারাপ হিসেবে বলছি না, কিন্তু আবার আর্কিওলজিক্যাল সাইটসগুলোতেও যাই। কাজে আপনাকে এই 100-র মধ্যে জিনিসটাকে টার্গেট অডিয়েন্স ভাগ করে সেই জিনিসগুলো, প্রত্যেকটা জিনিসকে, আপনার চণ্ডীগড়ের লোকটা কেন গৌড়বঙ্গ দেখতে আসে না? আমরা কিন্তু চণ্ডীগড়ের ওপর দিয়ে যাওয়ার সময় ওই রক গার্ডেনটা দেখার কথা ভাবি। তো সেই রকমভাবে বেঙ্গলটাকে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মতো করে করতে হবে। রাজনৈতিকভাবে আমি বলছি না এটাকে অ্যাট্রাক্ট করার জিনিস করতে, রাজনীতির বাইরে যে জিনিসগুলো, যেগুলো হচ্ছে আপনি ট্যাঞ্জেবল, যেগুলোকে ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, সেই জিনিসগুলোকে কিন্তু মানুষের কাছে নিয়ে যেতে হবে। 145 কোটি দেশের মধ্যে আমরা সেই জিনিসগুলোকে নিয়ে যদি এগিয়ে যাই, আজকে ধরুন কলকাতার দুর্গাপুজো গোটা পৃথিবী জানে, ঠিক আছে, ওয়ার্ল্ড হেরিটেজ। হ্যাঁ, এবং আপনি জানেন ইউনেস্কো কিছুদিন আগে স্বীকৃতি দিয়েছে। কাজেই আমরা এরকম আরও কিছু প্রপার্টি তৈরি করতে পারি, যে প্রপার্টিগুলো মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখতে আসবে। গঙ্গাসাগর যেমন দেখতে আসে, ঠিক একই রকমভাবে নিশ্চয়ই সেগুলো নীতি প্রণয়নের আলাদা লোক থাকবেন। আমাকে যদি বলা হয়, আমাকে কেউ ডাকবে না, কিন্তু আমি ওপিনিয়ন হিসেবে বলবো যে ভালো জিনিসগুলোকে আরও জোরে বাজাতে, যাতে লোকে শুনতে পায়, এবং আমাদের যেগুলো ভালো ছিল সেই জিনিসগুলোকে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল লাইন আমরা সেই জিনিসগুলোকে লোকের সামনে নিয়ে যাব। কাজেই পারসেপশন কন্টিনিউয়াসলি শার্পেন করতে হবে, তাহলে লোকে ভীষণ, আপনার মানুষের মেমোরি কিন্তু ভীষণ বেশি দিন থাকে না, শর্ট টার্ম। হ্যাঁ, ঠিক আছে, গজনী সিনেমার মতো আমি বলছি না, কিন্তু আপনি যতক্ষণ না 72 ঘন্টা অন্তর অন্তর রিভাইজ না করলে পরীক্ষার আগে ভালো পড়াশুনো মনে থাকে না লোকে বলে, ঠিক একই রকমভাবে
আপনার ভালো জিনিসগুলো মাঝে মাঝে মনে করিয়ে দিতে হবে আমরা কিন্তু আছি, আমাদের এইগুলো কিন্তু আছে। কলকাতাকে কি ইংরেজরা যতটা গুরুত্ব দিয়েছিল তারপরে আমরা বাঙালিরা কি সেই গুরুত্বটা দিতে পারিনি? মানে শুধু কলকাতা না, মানে দার্জিলিং বলুন বা পুরো বেঙ্গলকে, আপনি গৌড়ের কথা বললেন, পুরোটাকে নিয়েই যদি ভাবি, মানে ইংরেজরা এটাকে যতটা গুরুত্ব দিয়েছিল বাংলাকে, ইংরেজদের গুরুত্ব দেওয়ার জায়গাটা অন্যরকম ভাবে ছিল, অন্যরকম ভাবে। হ্যাঁ, একটা কলোনিয়াল অ্যাঙ্গেল থেকে তারা ভারতবর্ষ কিংবা বেঙ্গলকে যেভাবে দেখেছিল, আমরা তো এখানে সেই অ্যানালিসিস করার জায়গা নেই, এখন ওটা ইতিহাস হয়ে গেছে। এখনো কিন্তু ব্রিটিশ আদব কায়দা, আপনি কলকাতার কিছু অভিজাত ক্লাবে জিন্স পরে ঢুকতে দেবে না, গোল গলার গেঞ্জি পরে ঢুকতে দেবে না, শর্টস পরে, যেমন মহিলাদের ক্ষেত্রে নিয়মগুলো কম, পুরুষদের ক্ষেত্রে নিয়মগুলো বেশি। কাজেই এই যে কলোনিয়াল যে ব্যাপারগুলো থেকে গেছে, ইংরেজদের সময় বলে না, সেই সময় সেইগুলোই ছিল হচ্ছে খুব ঠিক ঠিক জিনিস। এবং আমরা সেই সময় যে স্বাধীনতা আন্দোলন করেছি তখন তার বিরোধিতা করেছি। এখনও আপনি দেখবেন বিরোধী কণ্ঠস্বর সবসময় সব কিছুতে থাকবে, না হলে কিন্তু আপনার যে কোনো মানুষ কিংবা সংগঠন, সেটা যেটাকে ইংরাজি ভাষায় বলা হয় ফ্যাসিস্ট হয়ে যায় বিরোধিতা না থাকলে, যার জন্য পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বলা হয় যে বিরোধীরাই হচ্ছে আসল রাজা কিংবা রানী। একই রকমভাবে তখনকার রেলেভেন্সে যেরকম ছিল সেটা একরকম, আজকের রেলেভেন্সে অন্য রকমভাবে আমাদের তৈরি করতে, গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার মালিক তো আমরা। আপনি নিজে কতটা গুরুত্ব দিচ্ছেন, আমি কতটা গুরুত্ব দিচ্ছি, এটা দিয়ে প্রথম বিচার করা উচিত। ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ আমি কিন্তু গুরুত্ব দিই। আমি পুরুলিয়ায় যাওয়া পছন্দ করি, আমি কুচবিহারে যাওয়া পছন্দ করি, আমি বিশ্বাস করি যে আমার এই স্টেটটায় সমস্ত কিছু আছে। পাহাড় বলুন, হিমালয় বলুন, সুন্দরবন বলুন, সমুদ্র বলুন, বোধহয় মরুভূমি ছাড়া বাংলা এমন একটা স্টেট যেখানে সমস্ত কিছু আছে, ইচ অ্যান্ড এভরিথিং। কিন্তু যদি আপনি 60-70 দশক থেকে ধরেন, হ্যাঁ, সিটি অফ জয় আস্তে আস্তে চেঞ্জ হতে থাকছে। প্রথমে এলো মিছিলের শহর, তারপরে বন্ধের শহর, সময় পাল্টাতে পাল্টাতে এখন দুর্নীতির শহর হয়ে গেছে। কিন্তু এই যে চেঞ্জটা, এটা তো একটা নেগেটিভিটিকে প্রমোট করছে। এই যে নেগেটিভিটি থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, আমরা ঘুরে দাঁড়াতে চাই, তাহলে কি মানে দায়িত্বটা এসে আমাদের সবার উপর, প্রতিটা সাধারণ মানুষের উপর বর্তায় না? যে মানুষ দেখুন পরিচালিত হয় একটা চালিকা শক্তি, আদর্শটা কত আমি জানি না। আমরা ছোটবেলায় শুনেছিলাম পড়াশুনো করলে গাড়ি ঘোড়া, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে। এখন পড়াশুনোর ব্যাপারে বাবা মারা কতটা বলছেন আমি জানি না, একটা বিতর্কিত বিষয় এটা, যেহেতু সেটা নয়। কাজেই ঘুরে দাঁড়ানোর ব্যাপারটা আমার মনে হয় রাজনৈতিক যে মতাদর্শ যারা ইংরেজিতে বলা হয় প্রিচ করেন, তাদের প্রথম নিজেদের সংযত থাকতে হবে, কোনটা বলবো কোনটা বলবো না। কারণ তারাই কিন্তু তাদের চালিকা শক্তিতেই, চালনাতেই কিন্তু মানুষের মতামত তৈরি হয়ে যায় এবং ন্যারেটিভ চেঞ্জ হয়ে যায়, পোলারাইজেশন হয়ে যায়, এবং কোনো পার্টি জেতে কোনো পার্টি হারে, পরবর্তীকালে সেটাই ডেমোক্রেসির একটা চেহারা নিয়ে নেয়। কাজে আমার মনে হয় ফার্স্ট স্টেপ, পলিটিক্যাল যে সমস্ত পার্টিজ আছেন তাদের অনেক বেশি আত্মশুদ্ধিকরণ করে, তারা তো রাজনীতি করতেই এসছেন, রাজনীতি করুন, কিন্তু আমার মনে হয় আলটিমেটলি যেটা ডেভেলপমেন্ট পলিটিক্স, সেই ডেভেলপমেন্ট পলিটিক্সের দিকে দাঁড়িয়ে থেকে, আমি কোনো বেঙ্গল স্পেসিফিক, বিহার স্পেসিফিক, রাজস্থান স্পেসিফিক বলছি না, এটা আমার অ্যাজ এ হোল আমার অবজারভেশন। আপনি তো ক্রাইসিস ম্যানেজমেন্ট স্পেশালিস্টও, ক্রাইসিস ম্যানেজমেন্টও তো আপনি সামলান। পিআরের এটা এমন একটা পার্ট যেটা আমাকে প্রচণ্ড অ্যাট্রাক্ট করে, মজা লাগে। হ্যাঁ, মানে যে ব্যবসাগুলো এগুলো ফেস করে তাদের জন্য এটা হয়তো খুবই খারাপ, বাট সাধারণ মানুষ হিসেবে এটা বেশ মজার জিনিস যে এমন একটা ইরেলিভেন্ট ঘটনা হয়তো ছড়িয়ে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে একটা পারসেপশন ক্রিয়েট করে দেওয়া হয়, যে পারসেপশনটা মানুষ জাজ না করেই একটা ডিসিশন নিয়ে ফেলেন। যেমন হয়তো বছর 4-5-6 বা এর মধ্যেই, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি ইয়ারটা, গরমকাল যখন কোল্ড ড্রিঙ্কসের পিক সিজন, ঠিক পিক সিজনে একবার যেটা হলো যে পার্টিকুলার একটি ব্র্যান্ড, তার বিরুদ্ধে অভিযোগ এলো যে সেই ব্র্যান্ডটির পার্টিকুলার একটি প্রোডাক্টের মধ্যে এইডস রোগীর ব্লাড মিশে গেছে, বটলিং ফ্যাক্টরি থেকে কোনোভাবে মিশে গেছে। সেটা যে ছড়িয়ে পড়লো, সেই বছর তাদের ব্যবসা বেসিক্যালি দফা রফা হয়ে গেল। এবং ঠিক তার কম্পিটিটর যে ব্র্যান্ডটা, সেই ব্র্যান্ডটা
সেই বছর দুর্দান্ত প্রফিট করলো, লোকেও এত কিছু ভাবলোও না। কারণ আমি একবার সৌভাগ্যবশত একটা বটলিং ফ্যাক্টরিতে শ্যুট করতে গিয়ে দেখেছি যেভাবে অটোমেটেড প্রসেসে পুরো কাজটা হয়, এটা সম্ভবই না যে ওখানে বাইরে থেকে কিছু গিয়ে মিশে যাবে। এই যে ঘটনাটা ঘটলো, তাতে একটি কোম্পানি প্রচণ্ডভাবে সাফার করলো এবং অন্য কোম্পানিটি ভীষণভাবে প্রফিটেবল হলো, পার্টিকুলার সেই ইয়ারে। তো এরকম ঘটনা তো আপনিও নিশ্চয়ই ফেস করেছেন নিজের কর্মজীবনে, একটা দীর্ঘ কর্মজীবন আপনার, এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট করেছেন। এরকম কিছু কর্পোরেট দুনিয়ার রোমহর্ষক গল্প আপনি যেগুলো ফেস করেছেন বলুন না। না, এক হচ্ছে আমি যেখানে কাজ করতাম সেইটা একটা ক্রাইসিস হতে পারে, আর না হলে ন্যাশনাল লেভেলে যে ক্রাইসিসগুলো আমরা কেস স্টাডি হিসেবে নিয়েছি সেটা হতে পারে। এবার আপনি কোনটা জানতে চাইছেন? আপনি ফেস করেছেন এরকম? আমি ফেস করেছি, ধরুন আমি যখন কলকাতা টেলিফোনে ছিলাম তখন একদিন দেখছি রাত 9:40 নাগাদ আমারই একজন পরিচিত লোক, তিনি ওই এক্সচেঞ্জে, হাঙ্গারফোর্ট স্ট্রিট এক্সচেঞ্জে স্যাটারডে ক্লাবের পাশে একবার দুবার ফোন করেছেন। আমি তখন কারোর সঙ্গে কথা বলছিলাম, ফোনটা ধরিনি, তারপর দেখছি বারবার ফোন করে যাচ্ছে। ফোনটা ধরার পর শুনতে পেলাম যে আমাদের যে হাঙ্গারফোর্ট স্ট্রিট এক্সচেঞ্জ আগুনে জ্বলছে। তো এবং আমি যে জায়গায় চাকরি করতাম আমার ওপরে অনেক অফিসার ছিলেন, আমি কারোর সঙ্গে কথা বলিনি। মিডিয়ার লোক সঙ্গে সঙ্গে আমাকে ফোন করতে শুরু করলো। আমি দেখলাম আগুন নেভানোর জন্য, তখন মনে আছে ইটিভি ছিল, এখন নেই ইটিভি ওইরকমভাবে, তাদের রিপোর্টারকে বললাম, যেটাকে বলা হয় পিটিসি দিয়ে তুমি দমকলের ইয়ে করো। এখন আমরা দমকল বলে ওখান থেকেই আমি নিউ টাউন থেকে পুরো রাত 2টো পর্যন্ত সেই জিনিস মিডিয়া, আমার প্রথম যেটা মাথায় এলো এক্স্যাক্টলি যা হয়েছে সমস্ত মিডিয়া আগে ফ্ল্যাশ করে দাও, সমস্ত টেলিভিশন চ্যানেলের টিকার যেতে শুরু করলো। পরের দিন কাগজে, তখনও কাগজ এতটা রেলেভেন্স হারায়নি, লোকে যেটা বলছে এখন, সমস্ত কাগজে একটাই ন্যারেটিভ চলে গেল, হাঙ্গারফোর্ট টেলিফোন এক্সচেঞ্জ পুড়ে গেছে, এই ক্ষতি হয়েছে। এবং সেই ক্রাইসিসটা আমার মনে হয়েছিল যে যদি আপনি ট্রুথের কথা যেহেতু আগে বলেছিলেন, ট্রুথ না বলি সঙ্গে সঙ্গে স্পেকুলেশন শুরু হয়ে যাবে। পরের দিন আমি আমাদের সংস্থার প্রধানকে বললাম, আপনি যেহেতু পাবলিক সেক্টর আন্ডারটেকিং, আমার মনে হয় একটা প্রেস কনফারেন্স ডাকা উচিত। উনি বললেন হ্যাঁ ডাকা হলো, এবং যা যা ওনার বক্তব্য ছিল সেগুলো উনি বললেন, সাংবাদিকদের যা যা বক্তব্য ছিল তারা ইন্টারাকশন করলো। যে মুহূর্তে ওটা না করতেন সঙ্গে সঙ্গে স্পেকুলেশন শুরু হয়ে যেত, এবং আপনি মানে অবাক হয়ে যাবেন 48 ঘন্টা বাদে আগুন নিয়ে লেখাই বন্ধ হয়ে গেল। নো স্পেকুলেশন, সো নো স্টোরি। একমাত্র একটি সর্বভারতীয় ভার্নাকুলার দৈনিক লিখেছিল অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তারা সবসময় কিছু না কিছু অন্যরকম লেখে, তাদের সেইটা আমরা গিলতে বাধ্য করিয়েছিলাম। যে পরের দিন অফিসিয়াল ভার্সন দিয়ে যখন করা হলো, এবং এই ক্রাইসিসে আমার কাজ ছিল যেটা আপনি প্রথম থেকে বলছিলেন, জনসংযোগ, মিডিয়া রিলেশনস, এবং যেহেতু তারা অন্যদেরকেও ফোন ধরবে না করবে না, আমি রাত 2টো পর্যন্ত তাদের সঙ্গে কোঅর্ডিনেট করে এটা জানিয়েছিলাম। এই ধরনের ক্রাইসিস একটা ফেস করেছি, পুড়ে যাওয়াটা, এবং তাতে অনেকে বলেছিল যে আমাদের কম্পিটিটর কোনো কোম্পানি ওখানে ঢুকে এই অন্তর্ঘাতটা করে দিয়ে চলে গেছে, এবং আমরা পরে শুনেছি সেই সমস্ত কোম্পানি যারা আমাদের কম্পিটিটর তারা লিজ লাইনের ব্যবসা বাড়িয়ে দিয়েছিল। আমি কারো ব্র্যান্ড নেম নিতে পারবো না, আমাদের কাছে খবর ছিল হ্যাঁ যে এই অর্গানাইজেশনের লিজ লাইনগুলো বন্ধ হয়ে গেলে তাহলে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে ওখানে ব্যবসাটা করতে পারবো, এবং বহু কয়েকশো কোটি টাকা আমাদের লস হয়ে গিয়েছিল একটা ব্যবসা হারানো মানে। স্বাভাবিক, মানে একটা প্রবলেম হলো সেই মুহূর্তে ঠিক ডিসিশন, মানে 48 ঘন্টার মধ্যে জিনিসটাকে আপনি স্টপ করে দিলেন, জিনিসটার অন্যদিকে গেল না। কতটা চাপের এই কাজটা, একজন পিআর হিসেবে কতটা চাপ ফেস করেছিলেন? এটা ভালো লাগা থেকে তৈরি হয়, কারণ আমি তো বই পড়ে কোনো ইউনিভার্সিটির ডিগ্রি ডিপ্লোমা ছিল না, আপনাকে আমি আগেই বলেছি। অঙ্ক, এই জায়গাটাতেই আসতে চাইছিলাম। অঙ্ক, হ্যাঁ, আপনার স্ট্রং অবজারভেশন আর রিলেশনশিপে যেন মানুষ মনে করে যে এই লোকটাকে বিশ্বাস করা যায়, এই জায়গা থেকে একটা অর্গানাইজেশনের জায়গায় আমাকে লোকে বিশ্বাস করতো, জানতো যে এই কথাটা ও বলছে তার মানে হচ্ছে এটা অর্গানাইজেশনের তরফে বলছে এবং এর মধ্যে কোনো অসত্য থাকবে না। কাজেই আপনাকে দীর্ঘদিন হঠাৎ একদিন একটা পদ পেয়ে গেলেন, তার কোনো যদি ব্যাকগ্রাউন্ড না থাকে তার সাকসেসফুল হওয়া খুব মুশকিল।
এবং মজার গল্প হচ্ছে যে আমি কি করে এই জগতে এলাম 1986 সালে। তখনও কিন্তু এই ফোন, ল্যান্ড ফোনের রেলেভেন্স তখন আমি আমাদের টেলিকমের অফিসার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিলাম সর্বভারতীয় স্তরে। এবং তখন লোকে টেলিফোন সরানোর জন্য বলতে এই লোকটাকে ধরলে একটা সাকসেসফুল হলো, তারেকটা হলো। এই করতে করতে আমার একটা লোকের সঙ্গে পরিচয় হয় এবং আলটিমেটলি সেইখান থেকে মিডিয়া রিলেশন শিখলাম। এবং তখন কি করে খবর করাতে হয়, কোনটা কমিয়ে দিতে হয়, কোনটা বাড়িয়ে দিতে হয়, তবলার বোলের মতো সেই জিনিসগুলোকে শিখলাম কোনো লেখাপড়া ছাড়াই। ওই অঙ্ক আর স্ট্যাটিস্টিক্সের ভবিষ্যৎ আর রিলেশনশিপ এখন যেটা আছে না, এখন কি সব হয়েছে, আরও রিলেশনশিপ ছাড়াও সিচুয়েশনশিপ, আরও কি সমস্ত এসছে, তা আমরা তো এই রিলেশনশিপেই কাটিয়ে দিলাম। হ্যাঁ, তো ওইটা একটা বিরাট ব্যাপার যে আপনাকে কতটা মানুষ ভরসা করে, এই জায়গা থেকে টোটাল জিনিসটাকে ধরতে হয়। আপনি টেস্ট খেলার কথা বলছেন পাতি কথায়, ঠিকই, কিন্তু আপনি যেভাবে কথা বলছেন বা যে সময়ের কথা বলছেন সেখান থেকে তো আজকের সময়টা অনেক বদলে গেছে। একটু আগে যেটা আপনি বললেন যে আজকে সিচুয়েশনশিপ এসছে, আজকে হয়তো আমাদের মনে রাখার ক্ষমতাও কমে গেছে, যে আজকে যেটা নিয়ে আমরা অনেক সময় দিচ্ছি, আজকে যেটা ভাইরাল কন্টেন্ট সেটার হয়তো 3 দিন পর বেসিক্যালি কোনো ভ্যালুই নেই সেভাবে দেখতে গেলে। এই যে বদলের সময়টা, এই আজকের সময় দাঁড়িয়ে আপনার এই যে মানে কথাটা, বিশ্বাসযোগ্যতার কথাটা, এটা কতটা ভ্যালিড, কতটা ম্যাটার করে? কারণ কিছুদিন আগেই আমার এই পডকাস্টেই এক পাবলিশার এসেছিলেন, তার সাথে কথা হচ্ছিল। তিনি যেমন একটা খুব ইন্টারেস্টিং কথা বললেন, যে কথাটা খুব পুরনো বাংলা একটা প্রবাদ, লোকে তেলা মাথায় তেল দেয়। তোমার মাথা যদি ড্রাই হয়, কেউ এসে বাইরে থেকে তেল দিয়ে যাবে না, মাথায় তেল থাকলে লোকে আরও বেশি করে তেল দেবে। যে তুমি যদি সঠিক পথে এগো, পরিশ্রম করে এগো, তোমার অনেকটা সময় লাগবে। কিন্তু তোমার যদি দেখনদারিটা থাকে, গলায় সোনার চেন ঝুলছে, দেখে মনে হচ্ছে আচ্ছা পয়সাওয়ালা লোক, না এ তো ফ্রড করতে পারে না, ঠিক আছে একে ভরসা করা যায়, বা বিভিন্ন রকম দেখনদারি হয়। হ্যাঁ, তো এই যে বিষয়টা, পিআর প্রফেশনের এই বিশ্বাসযোগ্যতাটা কতটা আছে? আপনার উপরে কারা ছাতা ধরছে এটা একটা বিরাট ব্যাপার। আপনি যতই আপনার দক্ষতা থাকুক, আপনাকে তো টেস্ট ম্যাচের কথা বললেন আপনি, আমাদের এই শহরের যাকে লোকে প্রিন্স বলে, তিনি যদি লর্ডসে এই ঘটনা না ঘটাতেন, কিংবা অস্ট্রেলিয়ায় ওই ঘটনা না ঘটাতেন, কিংবা ভারতবর্ষকে এতগুলো জয়ের কথা বলতেন, ওই লোকটাই স্কোয়ার কাট ভালো করুক আর লেগের দিকে শট ভালো করুক, আপনি বলতেন কিন্তু সাকসেস ছাড়া হয় না, সাকসেসের জন্য চান্স চাই। কাজেই আপনার মাথায় ছাতা ধরার লোক চাই, হ্যান্ড হোল্ডিংয়ের লোক চাই, নাহলে আপনি প্রথমবারই বা প্রমাণ করবেন কি করে আপনি একজন ভালো ফটো তোলেন? রঘুরাই একজনই হয়, ঠিক আছে, আপনি দিল্লি শহরের কথা আছেন বলেই আমি রঘুরায়ের কথা বললাম, কিন্তু রঘুরাইও কিন্তু কলকাতা শহর নিয়ে ছবি করেছে প্রচুর। সেই বইগুলো আপনি ভারতবর্ষের বিভিন্ন স্টোরে দেখবেন। আবার আমাদের শহরে বিবেক আছে, বিখ্যাত ফটোগ্রাফার। আবার বম্বেতে ধরুন ফ্যাশন ফটোগ্রাফি করে সেরকম লোকও আসে, তাদের এক একটা মাস্টার ক্লাস। আবার স্টিভ ম্যাকরি একটা 16 লক্ষ থেকে 20 লক্ষ টাকা, 25 লক্ষ টাকাটা ওয়ার্কশপ করানোর জন্য নেন। লোক তার মানে আছে ভালো জিনিস কদর দেওয়ার। কিন্তু আপনি যদি স্টিভ ম্যাকেরির কথা বলেন, রঘু রায়ের কথা বলেন, আমাদের কলকাতা শহরের সুনীলদার কথা বলেন, সুনীল দত্ত, এদের অতীতটা যদি আপনি ট্রেস করেন, আমি দেখেছি একটা কাঠবেড়ালির ছবি তোলার জন্য সুনীল দত্ত কলকাতা জুতে 3.5 ঘন্টা ওই শটটা নেওয়ার জন্য উনি দাঁড়িয়ে আছেন। আমি ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে দেখলাম। কেন আমি বলছি, আমি হয়তো ফটোগ্রাফার না, কিন্তু যাদবপুরের ফটোগ্রাফি ক্লাবে এক সময় ছবি তুলতাম, প্রচুর শুটে গেছি আমি। আপনার বেনু সেনের ওখানে যে ইভিনিং কোর্স হতো সেখানে কোর্স করেছি। আমরা ডিজিটাল ক্যামেরা তখন ধরতামই না, ব্যাটারি ফেলে দিতে বলতো আমাদের, সেই অবস্থায় আমরা ছবি তোলা শিখেছি। 3টে ক্রোম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার এই নিয়ে ছবি তুলেছি, প্যাশন ছিল, কিন্তু আমি প্রফেশনাল হতে পারিনি। একটা কথা আছে না, সর্ব ঘটে কাঁঠালি কলা, তা আমার হচ্ছে সব কিছুতেই নজরদারি রাখা আছে, রেখে 720 ডিগ্রিতে আমি ঘুরে বেড়াই, ভালো লাগে বলে ঘুরে বেড়াই। কোম্পানির নামটা কি? 720 ডিগ্রি মানে আই কমিউনিকেশনস, কিন্তু আমি বলবো এটা তো আমি আত্মপ্রচারের জন্য এখানে আসিনি, এমনি আপনাকে পরে কেটে দেবেন। আই কমিউনিকেশনস 720 ডিগ্রি
অ্যাক্সিসে আমরা ঘুরে বেড়াই। এটা কি আপনাদের ট্যাগলাইন? আমার ডিপিতেও আপনি দেখবেন। হ্যাঁ, আমি সেই কারণে জিজ্ঞেস করি। আপনি চোখ বন্ধ করুন, বন্ধ করলেন, খুলুন, এবার খুললে যা কিছু সব কিছু আমরা টেক কেয়ার করে নিতে পারি কমিউনিকেশনে। আমার কাছে এরকম প্রপোজালও হয়েছে অন্য লোকের ক্ষতি করে দিতে হবে, তাই আমি বললাম আপনারা করেন। বললাম আপনার ইমেল আইডি আমি পাঠিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে আপনি আসুন, আপনি ইমেলে ব্রিফটা দিন। আর দেয়নি। এটা খুব ইন্টারেস্টিং জিনিস করেন। হ্যাঁ, এরকমই তো হয় পিআরে, অন্যের ক্ষতি করাটা, অন্যের ক্ষতি করা। আমি ওই জন্যই কারণ আমার রাইভাল কোনো কোম্পানির আমি ক্ষতি করলে সেই লাভটা আমি তুলতে পারি, যেরকম আমি একটু আগে কোল্ড ড্রিঙ্কসের কথা বলছি। সে আমাকে, আমি বললাম ইমেলে ব্রিফ দিন। প্রথম স্টেজ অফ কেটে গেল, সে আর দিল না। এবার ধরুন আপনার সঙ্গে আমি কথা বলছি কমিউনিকেশনে, কতগুলো জিনিস আমি যদি দেখি আপনি ভিডিও কনফারেন্সিংয়ে ভিডিও অন করছেন না, আইডেন্টিটি হাইড করছেন, ফার্স্ট ইমপ্রেশন আমার কাছে চলে এলো একটা, কারণ নিজেকে দেখাতে চায় না। আমরা অনেক রকমভাবে ক্লায়েন্ট প্রোফাইল করি, চেক করে নিই। যেরকম ওই যে এটা একটা ব্যাপার আমাদের কাছে প্রচুর সে অনেস্ট কিনা। হ্যাঁ, আপনি দেখবেন অনেকে ব্লু টিক অফ করে দেয়। ব্লু টিক অফ মানে হচ্ছে, আর আমি ব্লু টিক অফ করি না, আমি আপনার মেসেজ খুলে দেখি, আপনাকে ইগনোর করব, সেটার মধ্যে সাহস থাকা চাই। আর হচ্ছে ব্লু টিক অফ করে রাখা মানে আমি দেখলাম কি দেখলাম না কেউ বুঝতে পারলো না, না, কমিউনিকেশনে স্ট্রেট খেলতে হবে। এবং ইমেলে উত্তর না দেওয়া, এটা আমি যেমন প্রতিটা মেসেজ, প্রতিটা হোয়াটসঅ্যাপ, প্রতিটা হার্ড মেসেজ থেকে শুরু করে ইমেলের প্রত্যেকটা রিগ্রেট হলেও আমি উত্তর দিয়ে দিই। 90% কমিউনিকেশন, যে কোনো অচেনা কল আমি ধরি, বিকজ আই এম এ পিয়ার পারসন। কাজে কতগুলো প্রোটোকলস নিজে নিজে সেট করে নিয়েছি, এগুলো কোনো বইতে কি লেখা আছে আমি জানিও না। আমার জীবন দর্শনে যেগুলো মনে হয়েছে ভালো, সেগুলোকেই আমি নিয়ে এগিয়ে চলেছি। তারপরে কাজ কেউ দিল একতারা, না হলে একতারা বাজিয়ে এগিয়ে যাবো। আপনি জীবন দর্শনের কথা বললেন স্যার, কিন্তু কর্পোরেট দুনিয়াটা তো খুব পরিষ্কার জায়গা সব ক্ষেত্রে নয়। পিআর জবের ক্ষেত্রে অনেক ডার্টি সিচুয়েশন আসে, যে কাজগুলো হয়তো করতে গেলে আপনার যে জীবন দর্শন সেটার এগেনস্টে আপনাকে যেতে হতে পারে। আপনি নিজে কি এরকম সিচুয়েশন কখনো ফেস করেছেন, যেখানে আপনার যা ভাবধারা, আপনার যা জীবন দর্শন, যে কাজটা আপনাকে করতে হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত একটা জায়গায় দাঁড়াতে হচ্ছে আপনাকে গিয়ে? আমাকে অ্যাপ্রোচই করে না। তার কারণ হচ্ছে আজকে ডিজিটাল দুনিয়ায় ব্যাকগ্রাউন্ড চেক করে নেয়। সেই ব্যাকগ্রাউন্ড চেকে ফর্চুনেটলি আনফর্চুনেটলি অন্তত কলকাতা শহরে বহু লোক আমায় চেনে। কলকাতার বাইরে এতটা না চিনলেও অল্প অল্প চেনে, প্লাস ডিজিটাল দুনিয়াতে দেখে নেয় যে কি আছে, কোথায় কি আছে না আছে দেখে একটা, তাও যে বললাম অন্যের ক্ষতি করতে পারবো কিনা এরকম ফোনও এসছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এটা না তাকেই অ্যাপ্রোচ করে যার এই ধরনের কানিং একটা অ্যাটিটিউড থাকে, নাম হয়ে যায়। আপনি যদি বলেন, খারাপভাবেই বুঝিয়ে দিচ্ছি একটা গল্প বলে, সুপারি বলে একটা কথা আমরা শুনি না, কাদের দেয়? আপনাকে দিয়েছে কোনো দিন? না, কারণ আপনি কাজটা করেননি, করতে পারেন না, আমাকে তো দেয়নি। ঠিক একই রকমভাবে এই ধরনের কাজ যারা করতে পারে তাদের মার্কেটে কিন্তু একটা পারসেপশন থাকে, ওই জন্য তারা সেই জিনিসগুলো হয়তো করে দেয় বলে তাদের কাছে অ্যাপ্রোচ আসে। এটা রিলেটেড একটা প্রশ্ন করার আগে আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি। আপনার বায়োতে দেখলাম লেখা আছে যে আপনি খুব নিশ্চিত হয়ে যে কাজটাই করেন, ভীষণ নিশ্চিত হয়ে, শিওর হয়ে তবেই সেই কাজটা শুরু করেন। এই যে আপনি আজকে পিআর প্রফেশনে আছেন, পিআরএসআই চিফ কলকাতার আপনি এই মুহূর্তে, তো আপনি যে জবটা করতেন, আপনি তো সেন্ট্রাল গভর্নমেন্টের জব করতেন, আপনি যে জবটা করতেন সেই জবটা কি পিআর রিলেটেডই ছিল, নাকি রিটায়ারমেন্টের পর আপনি ডিসাইড করলেন যে ওকে আমার সারা জীবনের এক্সপিরিয়েন্স নিয়ে আমি পিআর হতে পারি, এই কোয়ালিটিসগুলো আমার মধ্যে আছে? পিআর প্রফেশনে এলেন কীভাবে? দেখুন, আমি তো যে গ্রেডে চাকরি করতাম, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন দ্বারা আমরা গাইডেড হতাম। কাজেই আমরা চাকরি করার সময় মানুষকে শুধু হেল্প করে গেছি। পরবর্তীকালে খানিকটা সময় কাটানো, খানিকটা সুস্থ থাকার জন্য মনে হয়েছে যে এটাই তো প্যাশন করেছিলাম, যার জন্য এটাকে নিয়ে পার্সু করে দেখি। তো এইরকমই 2021 নভেম্বরে কেউ একজন ডেকে বললো, এখন তো আপনাদের কোনো অসুবিধে নেই, আসুন। তো তাদের সঙ্গে থাকতে 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 আলটিমেটলি এক
নামতা পড়া শুরু হয়ে গেল, নামতা পড়তে পড়তে এখন আপনার কিছু স্ট্র্যাটেজি আমরা করে নিয়েছি। সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট ওয়ার্ক, স্ট্রং রেফারেল ছাড়া আমরা প্রজেক্টের ওয়ার্ক করি না। আর আপনার জনসংযোগের মধ্যে এক্সটেন্ডেড সেন্সে কমিউনিকেশন পুরোটাই, সব কিছুই অল্প অল্প করে করার চেষ্টা করি। এবং আরেকটা হচ্ছে নিউ জেনারেশনকে ট্রেন করার চেষ্টা করি। এখন যে স্টুডেন্ট জেনারেশন আমরা পাচ্ছি কলকাতা শহরে, তাতে আইফোন সবার কাছে আছে হয়তো, কিংবা বড় বড় ব্র্যান্ডের জামা কাপড় পরে, কিন্তু স্ট্রং অবজারভেশন পাওয়ার নেই। এবং যেটা আপনি বারবার বলছিলেন, সততা, অনেস্টি, এই জিনিসগুলো নিজের কাছে নিজে যদি ঠিক না থাকে সম্ভব না। 95% স্টুডেন্টকেই আমাদের ইন্টার্নশিপ টেস্টে 5 ঘন্টার ইন্টার্নশিপ টেস্ট নিই আমি, এবং যারা আমাদের কাছে চান্স পায় আমার সঙ্গে কাজ করার, তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা চাকরি পেয়ে যায় কিংবা নিজে শুরু করে। কাজেই চাকরি পাওয়া সহজ, কিন্তু আমার সঙ্গে কাজ করাটা কঠিন করে দিয়েছি আমি। আপনি তো ইন্টার্নশিপ করাচ্ছেন যারা কমিউনিকেশন শিখছে, হোলিস্টিক কমিউনিকেশন, রাইট। কিন্তু এটা যদি একদম উল্টো সাইড থেকে আপনাকে একটা প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে এখন তো প্রচুর স্টার্ট আপ আছে। আমি রিসেন্টলি যেমন একটা স্টার্ট আপ মিটে গেছিলাম, তাদের প্রচুর আইডিয়া, বিভিন্ন রকম কাজ করছে তারা। তো একটা মিড লেভেল কোম্পানি বা একটা বড় কোম্পানি তো অবশ্যই যারা আপনাকে অ্যাফোর্ড করতে পারে তারা আপনাকে হায়ার করতে পারে, কিন্তু এই স্টার্ট আপগুলো তো অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না যে প্রফেশনাল পিআর তারা হায়ার করে রাখবে। এই যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো কিভাবে নিজেদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে? কারণ বিশ্বাসযোগ্যতা অর্জন করতে একটা দীর্ঘ সময় লাগে, 2 বছর 3 বছর তারা রেগুলার কাজ করছে, হ্যাঁ, মার্কেটে তাদের পরিচিতি বাড়ছে, এটা তো একটা প্রসেস, টাইম টেকিং প্রসেস। কিন্তু একদম ইনিশিয়াল স্টেজে তারা যদি নিজেদের পিআরটা নিজেরা করতে চায়, তারা কি করতে পারে? আপনার টিপস কি তাদের জন্য, নতুন কোম্পানিগুলোর জন্য? দেখুন, স্টার্ট আপ যারা বুটস্ট্র্যাপ, আরেকটা হচ্ছে ইনভেস্টার যাদের পেছনে আছে, এটা না বলা খুব মুশকিল। তার কারণ হচ্ছে স্টার্ট আপদের মধ্যে একটা ইয়ে আছে, আপনি বাজারে যখন গ্রসারি কিনতে যাচ্ছেন ফ্রিতে পাচ্ছেন না, প্লেনে ট্রেনে উঠছেন সেই স্টার্ট আপ ফ্রিতে কিছু পাচ্ছে না। কাজে প্রথম থেকেই না মানুষকে ফ্রি এই ব্যাপারটা কিংবা অ্যাফোর্ড করতে পারছি না, নিজেরা চেষ্টা করতে পারে, কঠিন কিচ্ছু না। আপনার যেগুলো নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম, কি যে সত্যের ওপর দাঁড়িয়ে থাকো, পারসেপশন তৈরি করো, যে পারসেপশনটা মানুষের ভাঙতে কঠিন হবে, এবং নিজের যে পিলার্সগুলো আছে, যে পিলার্সগুলোর ওপর তুমি এগোতে চাইছো, সেই পিলার্সগুলোকে স্ট্রং করো, মানুষের সঙ্গে পরিচয় করো। আমি জানি আমার একটি ছেলে, সে এখন ভারতবর্ষের বিভিন্ন এয়ারপোর্টে তার সমস্ত মেটেরিয়ালস পাওয়া যায়। তো সে যখন ইঞ্জিনিয়ারিং পড়তো, পাবলিক রিলেশন সোসাইটি অফ ইন্ডিয়ার আমাদের একটা প্রোগ্রাম চালাতাম, সেটার নাম বিয়ন্ড দ্য ক্লাসরুম। সেখানে তাকে ডেকেছিলাম, তখনও সে 4 বছর কমপ্লিট হয়নি, এবং তারপরে সিরিজ অফ ইনভেস্টার্স তার ওখানে করে, এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার যে হাউস আছে দিল্লিতে, সেখানেও তার ওই কি বলবো স্টোর আছে। কাজে দেখুন, বেঞ্চে বসে আঁকতে আঁকতে এখন কোথায় চলে গেল। কাজেই স্টার্ট আপ, সেই স্টার্ট আপ যদি ঠিক জায়গায় নিজের ইউএসপি তৈরি করতে পারে, কোনটা মানুষ চাইবে কিনবে? আপনার গাড়ি নিশ্চয়ই স্টার্ট আপ তৈরি করে না, হয় সার্ভিস নয় প্রোডাক্ট। তো এমন একটা জিনিস করতে হবে যেটা মানুষের প্রয়োজনে লাগে, এবং মানুষ তার প্রাইসিং থেকে শুরু করে, আমি নাম নিচ্ছি না, আপনি জানেন কলকাতা শহরে ফুটপাতের কিয়স্কে মোমো বিক্রি করা শুরু করে আজকে কোথায় চলে গেছে তারা, 750-700-র ওপরে সেন্টার গোটা ভারতবর্ষে। কাজেই দেখুন, আস্তে আস্তে তো শিখেছে, জীবন শিখিয়ে দেয়। প্রথম দিন যেদিন স্টার্ট আপ তৈরি হয়, আমি অনেককে দেখেছি, আমি নাম নেবো না, আমার সঙ্গে দেখা করতে এসছে কিংবা বলেছে, বেশিরভাগ লোকের না সময় সম্বন্ধে জ্ঞানটা খুব খারাপ। আমি সবাইকে বলি, একটু দেরি হয়ে গেল, ট্রাফিক জ্যাম। এয়ারপোর্টে কি করেন? গিয়ে সিকিউরিটি কাউন্টারে বলেন ট্রাফিক জ্যাম। প্রথম কথাই হচ্ছে, একটা মানুষকে যে কোনো প্রফেশনেই থাকুক, চাকরি করুক আর করুক, টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ ঠিক সময়ে নিজেকে করা, ম্যানেজ করা। আরেকটা হচ্ছে ঠিক সময় যাওয়া,
সেই পুরনো কথাতে ফিরে আসি, ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, পেহলে দর্শনধারী পিছে গুণ বিচারি। আপনি আমাকে আজকে ডেকেছেন, সেই ডাকাটায় আপনাকে যদি আমি 1 ঘন্টা ওয়েট করে রাখতাম, আপনার মধ্যে যে বিরক্তিটা হতো আপনি প্রকাশ করতেন না, কিন্তু আমি চলে যাওয়ার পর সেই জিনিসগুলো কিন্তু আপনি শেয়ার করতেন। কাজেই আই ভ্যালু এভরিবডিজ টাইম। ঠিক প্রত্যেকটা লোকের, সে স্টার্ট আপ হোক, বড় কোম্পানি হোক। আমি এক ভদ্রলোককে জানি, রিয়েল এস্টেটের টাইকুন, এক ডাকে তাকে সবাই চেনে। তিনি পিআরটার এখন করেন না, তিনি সাইলেন্ট কমিউনিকেটর। বলছেন সৌম্যজিৎ এখন আর ভালো লাগে না, ক্যাকোফোনি আর ভালো লাগে না, তারা সাইলেন্ট কমিউনিকেশন করেন। কাজেই একটা স্টেজ পর্যন্ত পিআর, কথা বলা, ন্যারেটিভ তৈরি করা, তারপরে কিন্তু যারা সাকসেসফুল মডেল হয়ে যায় রিয়েল এস্টেট, আমি বহু লোককে জানি যারা কিন্তু এই যে প্রচার মাধ্যমের সামনে নিজেদের নিয়ে আসাটাকে পছন্দ করেন না। সাইলেন্ট কমিউনিকেটর, তারা শুধু কাজই করেন, কাজটাই তাদের কাছে প্রচার। কাজেই এটা সম্পূর্ণ নির্ভর করে আমি কি চাই। আমি প্রতিদিনের পেস্ট্রি পার্টিগুলোতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় 4টে ফটো দেওয়াটাই কি প্রচার? কিংবা কোনো সেলিব্রিটির সঙ্গে প্রচার? কলকাতা শহরে ধরুন 100-150 লোক আমাকে ব্যক্তিগতভাবে চেনে, আমার কোথাও ছবি পাবেন না তাদের সঙ্গে। আপনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কিছুদিন আগে আমার প্রোগ্রামে এসেছিল প্রজেক্ট কলি, নিশ্চয়ই চেনেন, মোস্ট লিসেন। আমি তার সঙ্গে ছবি তুলে নিতে গিয়ে আমাদের সবাই তুলেছে। আমি যখন তাকে পেমেন্টও দিচ্ছি সেই সময় ছবি আলাদা করে গিয়ে একটা সেলফি তুলে দিয়ে দেওয়া, শি ইজ আইকনিক। সুশান্ত দিগ্বিগার বক্তৃতা দিতে এসেছিল, তাকে সম্মান দিয়েছি আমরা, কিন্তু তার সঙ্গে সেলফি তুলে আমি বিখ্যাত হওয়ার চেষ্টা করিনি। কাজেই আপনি কমিউনিকেশনের অন্যতম জায়গা, আপনাকে এটা প্রশ্ন করার জায়গা তুলে দিলাম যে সেলফি কতটা ইম্পর্টেন্ট জীবনে। নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া কোনো প্রেসকে নিয়ে কোনোদিন আজ পর্যন্ত যাননি। কেন? বাই চয়েস যান না, বাই পলিসি যান না, কিন্তু কমিউনিকে দেখুন এত, মানে এখন তো সবাই টুইটারে চলে এসছে, সমস্ত মাধ্যমে চলে এসছে, সেগুলো কিভাবে কমিউনিকেটেড হয়, তাই না? কিরকম মনে হচ্ছে একটা আদর্শবাদী মাস্টারমশাইয়ের সামনে বসে আছি অনেক দিন পর, যে ভ্যালুজের কথাগুলো আবার বলছি যেগুলো ছোটবেলায় শোনা। না না, ভ্যালুজ না, বাস্তব নিয়ে কথা বলছি, ভ্যালুজ না, এগুলো বাস্তব। বাস্তব, অবশ্যই বাস্তব। কোনো থিওরি পড়ে আপনি শিখতে পারবেন না। আপনি যদি ম্যানেজমেন্টের থিওরি বলেন, আমরা ছোটবেলায় পড়েছি 80-র দশকে পিটার ড্রাকার, ক্যারট অ্যান্ড স্টিক, পরবর্তীকালে হয়তো অ্যাপ্রোচ করেছেন। আজকের ম্যানেজমেন্ট থিওরি, তারপরে আমরা খুব বড় শুনেছি শিব খেরার প্রচুর ম্যানেজমেন্ট থিওরি, চেতন ভগতের ম্যানেজমেন্ট থিওরি। তারা এখন নতুন যে, এখন হয়েছে একটা নতুন কথা, সব কিছুর ওপরে কিন্তু লিডারশিপ। এবং ইন্টারন্যাশনাল কোচিং ফেডারেশন, ICF বলে, কিংবা আপনি জানেন এখন বহু অর্গানাইজেশন লেগো ট্রেনিং নিচ্ছে, লেগো যে ছোটবেলায় খেলতো। কাজে টোটাল ব্যাপারটাকে আপনার পাল্টে যাচ্ছে। আপনি যদি নিজেকে পাল্টাতে না পারেন, আরেকটা লোককে পাল্টাতে পারবেন না। আপনি কিছুই, আপনি তো রাজনীতি করতে আসেননি, কিংবা সোশ্যাল রিফর্মারও না, সব কিছু পাল্টে দেবো তা না। কাজের ক্ষেত্রে আমি বলছি নিজেকে ক্রমাগত ভাঙতে হবে আর পাল্টাতে হবে, তাহলেই আপনি লোকের সঙ্গে রেলেভেন্ট থাকতে পারবেন। সেই রিলেটেবল কোশ্চেনটা আপনাকে থাকতে হবে। এবার আসি, আপনি যে সেলফির কথা বললেন, সেলফির কথা, এবং নরেন্দ্র মোদী আজকে একটা মডেল। লাস্ট যে ভোটটা হলো, সেই ভোটের আগে, লোকসভা ভোটের আগে, উনি নিজের পছন্দ মতন 2 না 3টে যেন মিডিয়াতে ইন্টারভিউ দিলেন, এবং রিসেন্ট পাস্টে উনি একটা পডকাস্ট এলেন, সেটা নিজের চয়েসে। লোকে বলে সেগুলো নাকি ওই যে এখন একটা কি কথা হয়েছে না, গদি মিডিয়া, সব সরকারেরই নাকি এরকম থাকে। নরেন্দ্র মোদীর পক্ষে, নরেন্দ্র মোদী এমন একটি জায়গায় আছেন, তার পক্ষে এটা সম্ভব যে তিনি নিজেকে প্রচারের আলোর বাইরে রাখছেন, কিন্তু এই প্রচারের আলোর বাইরে থাকাটাই একটা ভীষণ রকমভাবে প্রচার। যে আমরা তাকে মিডিয়ায় দেখতে পাচ্ছি না, আমরা তার ইন্টারভিউ পাচ্ছি না, আমরা তার ব্যাপারে অনেক কিছু জানতে পারছি না, একটা কিউরিওসিটি ক্রিয়েট হচ্ছে। এটা এই ধরনের যারা প্রচণ্ড পাওয়ারফুল মানুষ, ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি, তিনিও এই ধরনের মানুষ ছিলেন, যিনি খুব বেশি মিডিয়ার সামনে ধরা দেননি ইন্ডিভিজুয়াল ইন্টারভিউগুলোর ক্ষেত্রে। এদের পক্ষে সম্ভব। কিন্তু উল্টো দিকে যে মানুষরা আছে, যারা হয়তো এতটা সাকসেসফুল নয়, যারা চেষ্টা করছে সাকসেসফুল হওয়ার, সেটা কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে, সেটা
ডেলি ভ্লগ যারা বানাচ্ছে তারা হতে পারে, বা একটা বিজনেস সেট আপে আছে তারাও অনেক ক্ষেত্রে, যে তারা যখন সেলফি তুলছে তারা নিজেদের কানেকশান দেখাচ্ছে। আজকে ধরুন প্রচুর জায়গায় এই জিনিসটা হয় যে, কারণ প্রতিটা বিজনেসই আলটিমেটলি এটাই বিশ্বাস, এবং এটা হয়তো অনেকাংশে সত্যি, যে কানেকশানের ওপর চলে। যে প্রতি শনিবার বা ফ্রাইডে ইভিনিংয়ে আমরা যদি পাব বা বারগুলোয় যাই, সেখানে প্রচুর কানেকশান বিল্ড আপ হয়, বিভিন্ন কোম্পানি থেকে লোক আসছে, তাদের সাথে পরিচয় হচ্ছে, হ্যাঁ, কানেকশান বিল্ড আপ হচ্ছে, সেখান থেকে হয়তো দেখা হতে হতে একদিন কাজ আসবে। ঠিক তেমনি সেলফি একটা পারসেপশন ক্রিয়েট করছে, আরে এই লোকটা তো বেশ এই 10টা লোককে চেনে, 15টা লোককে চেনে, সো বিশ্বাস করা যায় এই লোকটাকে, হ্যাঁ, এই এতগুলো লোককে চেনে মানে এটা। তো সেলফি বেসিক্যালি একটা পারসেপশন ক্রিয়েট করে দিচ্ছে। এই বিষয়টাকেই মানে আপনি কিভাবে দেখেন পুরো বিষয়টা? আমার এটা মনে হয়। আমি না অন্যরকম ভাবে সেলফিটাকে দেখি, এটা একটা ট্রেন্ড তো বটেই। আপনি খবর ট্রেন্ডিং হয় যেরকম, হ্যাঁ, সেলফি তোলাটাকে আমরা একটা ট্রেন্ড হিসেবে ধরে নিই। যে মানুষটা তার মানে খুব মডার্ন অ্যাপ্রোচ, সেলফি তোলে। ধরুন আমি একটা কনফারেন্সে গেছি, স্টেজের ওপর থেকে সব অডিয়েন্সকে ধরে একটা সেলফি তুললাম, সঙ্গে সঙ্গে একটা কমিউনিকেশন হয়ে গেল যে দিস স্পিকার ইজ ভেরি ট্রেন্ডি স্পিকার। অ্যাবসলিউটলি। এছাড়া ওইখান থেকে কতটা ব্যবসা আসবে না আসবে এই সম্বন্ধে আমার নিজস্ব ডাউট আছে। কারণ আমি যে কথাগুলো আপনি বললেন, নাইট ক্লাব থেকে শুরু করে, ডিস্কো পাব থেকে শুরু করে, কোনো এক সময় হয়তো গেছি, যাই না, বিকজ এইগুলো থেকে বরং আমি ওই যে আপনাকে বললাম, আপনার যেটা মনে হয়েছে একজন আদর্শ মাস্টারমশাই আপনি কিছু দেখেননি সেইটা কিন্তু এটা না। আমি সব দেখি, কারণ হচ্ছে দুনিয়াটা আপনার মুঠোয় চলে এসছে এখন। কাজে মাস্টারমশাই সব দেখে, আর ভ্যালুর যেটাকে বিশ্বাস করি সেটাই আমি কথা বলি, সেটা আমার জন্যও বলি এবং যারা আমার কাছে আসেন তাদেরও বলি, এবং যেটা অপছন্দ সেটা বুঝিয়ে দিই, যেটা অপছন্দ সেটাও আমি তাদের বলি যে এরমভাবে করবেন না, আপনার ইমেজ নষ্ট হয়ে যাবে। কাজেই এই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় যে ভ্যালুর ওপর দাঁড়িয়ে থাকলে টোটাল জিনিসটা, যেমন ধরুন আপনি নিজে যখন নিজের রূপচর্চা করেন কিংবা পুরুষ মহিলা, তখন কিন্তু যে ব্র্যান্ডটা করেন সে ব্র্যান্ডটা কোনো না কোনো রকমভাবে আপনাকে যেটা পারসেপশন তৈরি করেছিল। আজকে যে ক্যামেরা ইকুইপমেন্টগুলো আপনি ইউজ করছেন, কোনো না কোনোভাবে এর মধ্যে একটা ভ্যালু আছে, হয় সস্তা, নয় ভালো, নয় কিছু একটা আছে। সেই জিনিসগুলো তৈরি হয় সিস্টেমের মধ্যে দিয়ে, এবং আপনি অজান্তে হোক কিংবা কীরকমভাবে আমি বলবো জানি না, সেইভাবে হোক এই জিনিসগুলো আপনার মধ্যে ঢুকে পড়ে। কাজেই সেলফি নিয়ে আমি বলবো যে আমি ট্রেন্ডি, এটা প্রমাণ করার একটা রাস্তা হচ্ছে যে সেলফি দিয়ে তোলা। এবং আপনি দেখবেন হাটে ঘাটে বাজারে সেলফি তোলার কি হিড়িক, এটা আমার ধারণা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যেটা আপনি বলছেন এটা তো একটা সাইড থেকে বলছেন, যে যে মানুষটা স্টেজের ওপরে আছে, হ্যাঁ, কিন্তু আমি বলছি ঠিক অপোজিট মানুষটার কথা, যে স্টেজের নিচে আছে। স্টেজের ওপরে যে আছে এটা তার কাছে ট্রেন্ড, সে যখন একটা সেলফি তুলছে, পেছনে এত দর্শক বা লোকজন, হ্যাঁ, তার একটা অরা ক্রিয়েট হচ্ছে, সেটা সেই ব্যাপার। কিন্তু যে লোকটা স্টেজের নিচে আছে, সে যখন এই স্টেজের ওপরে থাকা মানুষটার সাথে সেলফি তুলছে, তখন সেটা একটা কানেকশনের জায়গা তৈরি হচ্ছে। মানে সেটা আমি কত লোককে চিনি সেটা দেখানোর একটা জায়গা। আমি উল্টো দিকের লোকটার কথা, দুটোই অ্যান্ড ইটস এ কানেকশন প্ল্যাটফর্ম। আজকে আপনি পোস্ট করছেন যখন সোশ্যাল মিডিয়াতে, হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তো ভালো তো। এবং ইউজার জেনারেটেড কন্টেন্ট, আমার পয়সা খরচ করতে হচ্ছে না। আগে তো সে আমরা মজা করে বলতাম, আমার একটু কাগজে খবর করে দেবেন, বললো কিছু পয়সা নিয়ে আসুন, হারানোর ভক্তি নিরুদ্দেশে আপনার ছবি দিয়ে লিখে দেবে, তাহলে প্রচার হয়ে গেল। পিআরএসআই ঠিক কি? পিআরএসআই নলেজ ডিসেমিনেশন প্ল্যাটফর্ম। আজকে তো এটা মার্কেট ড্রিভেন প্রফেশন হয়ে গেছে। একটা সময় ছিল প্রত্যেকটা সংস্থার, সরকার, বেসরকার, পিএসইউ, শুধু পিআরও এই কথাটা ছিল। এখন সেটা ব্র্যান্ড হেড, কর্পোরেট কমিউনিকেশন হেড, ভাইস প্রেসিডেন্ট। তো মার্কেট ড্রিভেন প্রফেশন হয়ে যাওয়ার জন্য যেটা হয়েছে, নলেজ ডিসেমিনেশন প্ল্যাটফর্ম। এটা এক একটা চেম্বার যেমন লবি করার জন্য আছে, পিআরএসআই এর কোনো লবিংয়ের আমরা করি না, আমরা নলেজ দিই, নিউ জেনারেশনকে তৈরি করি, এবং নিজেদের মধ্যে কমিউনিকেশনের মধ্যে, যেমন এক্ষুনি বলছি, আপনি নিশ্চয়ই ডিজিটাল নিয়ে যখন কথা বলছিলেন, এসিও শব্দটা খুব, আবার কিছু লোক এখন এইও শুনেছে,
ভয়েস সার্চ করে, সেটাও পুরনো হয়ে যাচ্ছে। কিংবা কো এক্সিস্ট করছে এসইও, এই ওর সঙ্গে আর একটা নতুন এসছে জেনারেটিভ প্যাটার্নে জিইও, পরে আপনি একটু দেখে নেবেন। কিংবা আপনার এতে এইগুলো, এই জিনিসগুলোকে সবাই কো এক্সিস্ট করতে হবে এবং আলটিমেটলি আমরাও যেমন এগিয়ে যাব, আপনিও যেমন এগিয়ে যাবে। আপনার পডকাস্ট যে শ্যুট হচ্ছে ন্যাচারালি এটা অন্যরকম ফরম্যাটে চলে যাবে, লোকে আপনাকে বলবে আপনার পডকাস্টে আসতে চাই, আমি চাই, এখানে আপনি আমায় ইনভাইট করেছেন, কি পলিসি হবে তো আমি জানি না। কাজেই সব সময় সব কিছু চেঞ্জ হচ্ছে। পৃথিবী আর সূর্য যেমন ঘুরছে একটা থিওরিতে, আমরাও ঘুরছি কিন্তু আমাদের নিজেদের আবর্তে, আপনি ঘুরছেন আপনার নিজের আবর্তে। আলটিমেটলি কোথায় গিয়ে কনভার্জ করছি জানি না, যেখানে কনভার্জ করছি সেখানে প্রফিট হচ্ছে অথবা লস হচ্ছে, হয় আরও কাছে যাচ্ছি নয় দূরে সরে আসছি। পিআরএসআইটাই এইরকম নলেজ ডিসেমিনেশন প্ল্যাটফর্ম। স্যার, সেলিব্রিটি ম্যানেজমেন্ট নিয়ে কিছু জিনিস জিজ্ঞেস করা আছে আপনাকে। আমরা দেখি যে মানে প্রচুর সেলিব্রিটি, বলিউড হোক বা সাউথের, অনেক বিতর্ক তাদের সাথে জড়িয়ে, কিন্তু দিনের শেষে তারা পূজিত হয়। বা কোনো সেলিব্রিটির ফ্যামিলি মেম্বার যারা এমন হয়তো কেসে ফাঁসতো যে কেসটা সাধারণ কোনো মানুষ করলে তার হয়তো যাবজ্জীবন হতো বা আরও বড় সাজা হতো, কিন্তু তাদের ক্ষেত্রে পিআর এমনভাবেই কাজ করে যে এটা তাদের জন্য ব্যাকফায়ার না করে কোথাও একটা স্ট্রং পয়েন্ট হয়ে আসে। তাদের নেক্সট মুভি আমরা হই হই করে দেখতে যাই এবং সেখানের কিছু ডায়ালগ যেটা আরও বেশি হিট করিয়ে দেয়। এটা কি মানে মানুষের সাইকোলজি এটা, যে গভর্নমেন্টের এগেনস্টে লোকটা হিরো হলো, মানে একদম রিয়েল লাইফ হিরো, তার এই নেগেটিভিটাই হিরোইজমের কাজ করে? এখানে পিআর এর ভূমিকাটা ঠিক কতটা থাকে? যে ইন্ডাস্ট্রির কথা বলছেন সেই ইন্ডাস্ট্রিতে এত লগ্নি হয় এবং এত ইনকাম, এই সমস্ত কাস্টিং থেকে গোটা ইন্ডাস্ট্রিটা চলছে। আমি যদি ধরে নিই 80,000 কোটি টাকা বলিউডের টোটাল ঘোরাফেরা করে, তো ইকোনমিটাকে যে লোকটা 3টে 4টে 5টা 10টা লোকের ওপর বাঁচিয়ে আছে, যাই দুর্ঘটনা ঘটে গিয়ে থাকুক তার পেছনে যেমন পিআর টিম আছে, টোটাল ইকোসিস্টেমটা, সেটা লবিংয়ে, সেটা পলিটিক্যাল লবিং হতে পারে, বিভিন্ন রকম জিনিস কাজ করে, শুধু পিআর বলে হয় না, লবিং ইজ আ পার্ট অফ দিস পিআর। সেটা একজন লিগ্যাল কাউন্সিলকে দাঁড় করানো, কিভাবে করলে সেই খবরগুলোকে প্রচার মাধ্যমে যাবে, মানুষ যেগুলো কনজিউম করবে, সব কিছু মিলিয়েই এই জিনিসটা হয়। এটা পুরো ডিজাইন করা হয় বলতে চাইছেন আপনি? হ্যাঁ, ডিজাইন মানে হচ্ছে, যার জন্য একটা কথা আছে জানবেন, যে কোর্ট কাছারি যাদের মধ্যবিত্ত সমাজের জন্য না, যাদের কাছে মানি আছে, সবসময় সত্যি সেটা বলছি না, কিন্তু এই জুডিশিয়ারি সিভিল কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার কতজনের ক্ষমতা আছে এবং লিগ্যাল প্রফেশন লক্ষ লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা কতজনের আছে। কাজেই দুর্ঘটনা ঘটে গেলে লবিং অ্যালং উইথ পিআর টোটালটাই এই সিস্টেমটা থেকে তাদের প্রোটেক্ট করে দেয়। এটা করতে গিয়ে অনেক সময় অনেক গভর্নমেন্ট অফিসার সাফার করে, হয়তো যাদের হিরো হওয়ার কথা ছিল, হয়তো যারা ঠিক ডিসিশন নিয়েছিল। এটা তো গভর্নমেন্টের জন্য একটা মানে খুব খারাপ। সেক্ষেত্রে খারাপ ভালো এই জিনিসটা তো খুব আপেক্ষিক। কোনো একটা সরকার সবসময় ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারে না, খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও যেতে পারে না। আপাত দৃষ্টিতে যেটা খারাপ সেটার জন্য তার সিস্টেম টেক কেয়ার করে নেয় সেই ন্যারেটিভগুলোকে চেঞ্জ করার জন্য। যেটা ভালো সেটা যদি ক্ষণস্থায়ী হয় একরকম, এবং রাজনৈতিক বাধ্যবাধকতা এবং বিভিন্ন ঘটনার যে সমস্ত ঘটে তার পরিপ্রেক্ষিতে কনস্ট্যান্ট চেঞ্জ হতে থাকে টোটাল জিনিসগুলোকে। কোনো ফিক্সড ফর্মুলা কিংবা থিওরি দিয়ে এগুলো গাইডেড হয় না। কোনো একটা ঘটনা ঘটলে একটা হচ্ছে শর্ট টার্ম সেটাকে কী করে হ্যান্ডেল করতে হবে, আরেকটা হচ্ছে লং টার্ম কী করে হ্যান্ডেল করতে হবে, তার মধ্যে বিভিন্ন রকম লবিং ঢুকে পড়ে। সেই লবিংগুলো এবার আলটিমেটলি মানুষ মাস মিডিয়া দিয়ে প্রভাবিত হয়, সেটা ডিজিটাল হোক, অ্যানালগ হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক। তো এই জিনিসগুলোতে টাইম ইনভেস্ট করতে হবে, টেকনিক ইনভেস্ট করতে হবে, কন্টেন্ট ইনভেস্ট করতে হবে, সব কিছু মিলিয়েই আলটিমেটলি রেজাল্ট আসে। এই যে একটা মানুষকে পুজো করার জায়গায় নিয়ে চলে যাওয়া, মানে কোথাও কোথাও সে হয়তো ভগবানের থেকেও বেশি পাওয়ারফুল, এই যে জায়গায় পৌঁছে দেওয়া,
সে তো ডে ওয়ানে না তার ওই ইনভেস্টমেন্ট, না তার ওই কানেকশন, তার মধ্যে সম্ভাবনা আছে। ধরুন আজকে একটা নতুন ছেলে এলো, তাকে যে ওই জিরো থেকে হিরোর জায়গায় পৌঁছে দেওয়া, এটা তো পিআরের কাজ। আমার তো মনে হয় শুধু পিআরের কাজ না, তার কারণ হচ্ছে আবারও সেই প্রথম কথায় ফিরে যাচ্ছি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে সবাই একই ধরনের, কিন্তু আমি যদি বলি যে তিনজন যে খান আছেন, একটা খানের সার্কাস, দূরদর্শন যখন টেলিভিশন ছিল না, সার্কাস দিয়ে তিনি যখন উঠেছিলেন এবং যে বোম্বাই শহরে উনি আসার পর ভেবেছিলেন যে এরকম একটা বাংলোতে আমি থাকবো, আজকে কিন্তু সেইখানে উনি থাকেন। বাংলায় যদি দেখেন তাহলে আমাদের একজন সুপার হিরো, তার শুরু হচ্ছে তার বাবার খাবার ব্যবসা থেকে, ইন্ডাস্ট্রি থেকে দেখে। কাজেই প্রথম থেকেই কারো পিআর হতে পারে না। আজকে সো কল্ড শুধু পিআরের মাধ্যমে কয়েকটা ছবি ছাপা পেস্ট্রিতে ছেপে কিন্তু আপনি বেশি দিন দাঁড়াতে পারবেন না, যদি না আপনাকে মানুষ অ্যাকসেপ্ট করে। নাম শুনেছি বলতে পারে, কিন্তু যে প্রশ্নটা আপনার আগে ছিল, দুর্ঘটনায় অনেক নায়ক নায়িকা একটা জায়গায় পৌঁছে যাওয়ার পরও আবার নিজের সেই ওয়ার্শিপিংয়ের জায়গায় ফিরে আসা, সেটা হচ্ছে তার আগের যে ইনভেস্টমেন্ট, অভিনয় এবং তার স্টারডম মেনটেন করা, এবং তার যারা ভক্ত তারা তাকে বিশ্বাস করে বলেই সেই জায়গাটা আবার ফিরিয়ে এনেছে। কাজেই এই বিশ্বাসটা এবং তার যে অভিনয় ক্ষমতা, এটা একটা বিরাট বড়, সেটা শুধু পিআর দিয়ে হতে পারে না। কিন্তু সোশ্যাল ওয়ার্ক খুব বড় একটা ভূমিকা পালন করে। এটা ব্যক্তিগত আমার পারসেপশন আর কি, যে এরকম অনেকেই যাদের আমরা ব্যাড বয় বলতে পারি, তাদের বেশ কিছু সোশ্যাল ওয়ার্ক অনেক বেশি হাইলাইটেড হয়। ঠিক তেমনি যদি কোম্পানির দিকে আমি তাকাই, ধরুন আম্বানি গ্রুপ, আদানি গ্রুপ, যত গ্রুপই থাক ভারতবর্ষে, টাটা গ্রুপের একটা আলাদা জনপ্রিয়তা আছে। হ্যাঁ, দেশ কি নামক বলুন, বা তাদের হয়তো সেটা দীর্ঘদিন ধরে অ্যাডের মাধ্যমেও সেই জিনিসটা তারা নিজেদেরকে ওই জায়গাটায় নিয়ে গেছে। সোশ্যাল ওয়ার্ক কি পিআরের একটা টুল? বিরাট। সিএসআর, যেটাকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলা হয়, ভারত সরকারের আইন প্রণয়ন আগের থেকে 2% অফ দ্য প্রফিট দেওয়ার আগের থেকেও আপনার অনেকে তার থেকেও বেশি দেন। এখন এটা ম্যান্ডেটারি হয়ে গেছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। তো এই রেসপন্সিবিলিটি যেটা আপনি ইন্ডিভিজুয়াল লেভেলে যখন করেন তখন সেটাকে বলা হয় আইএসআর, যখন কর্পোরেট লেভেলে করেন সিএসআর। এবং বিভিন্ন কোম্পানি আছে তাদের সিএসআর তারা আলাদা করে না বললেও আপনি বুঝতে পারবেন। যে নেমাকের কথা বললেন, সেই নেমাক অনেকেই তৈরি করে, যেমন আইটিসি গ্রুপ আছে, তাদের যে বিভিন্ন রকম আছে, তাদের সিএসআর মডেলগুলো যদি আপনি ভালো করে লেখাপড়া করেন, কোনো রকমভাবে ওদের অ্যানুয়াল রিপোর্ট যদি আপনি জোগাড় করতে পারেন, বিভিন্ন বড় বড় কোম্পানির কথা যে বললেন, তাহলে বুঝতে পারবেন যে সিএসআর এই ব্যাপারটা কিন্তু কোম্পানির ইমেজকে বিশালভাবে, স্টেক হোল্ডার অর্থাৎ যাদের নিয়ে কোম্পানিটা বড় হয় একদম গ্রাউন্ড লেভেলে, সেই তাদের ছেলে মেয়েদের বলুন, তাদের লেখাপড়া বলুন, তাদের সামাজিক যে চেতনা বৃদ্ধি থেকে শুরু করে, তাদের হেলথ থেকে শুরু করে, সেখানকার ইকোসিস্টেমটাকে ডেভেলপ করা শুরু করে এবং ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করে দেওয়া থেকে শুরু করে, তখন তারা মন প্রাণ দিয়ে দেয় সেই কোম্পানিটার জন্য। হয়তো ছোট ছোট ক্লাস্টারে এই সিএসআরগুলো করে, এবং এইটা করছে বলেই কিন্তু একটা সরকারের একা রেসপন্সিবিলিটি হতে পারে না শুধু দেশ গঠনের। এই বড় বড় যারা ব্যবসা করেন, মাঝারি ব্যবসা করেন, ছোট ব্যবসা করেন, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেরই এই সামাজিক প্রকল্পগুলোয় থাকা উচিত, এবং এরকমভাবেই হয়। আপনি টাটা, আদানি, আম্বানি কার্ডটা কতটা প্রচারে আসে আমি জানি না, কিন্তু প্রত্যেকেই তাদের নিজের মতো করে করছেন, এবং সেটা আলটিমেটলি মানুষ কতটা সেটাকে বিশ্বাসযোগ্য ভাবছে সেটা মানুষের ওপরই ছেড়ে দিতে হবে। হ্যাঁ, সিএসআর তো আজকে দাঁড়িয়ে ম্যান্ডেটারি, মানে নিশ্চিতভাবে আম্বানি গ্রুপ, আদানি গ্রুপ এরা সিএসআর করছে। স্টিল এই কোম্পানিগুলোর যতটা না বিশ্বাসযোগ্যতা, টাটা গ্রুপের তার থেকে বিশ্বাসযোগ্যতা, মানে এটা আপনি ভালো বলতে পারবেন, বোধহয় একটু বেশি। যে কারণে রিসেন্ট টাইমে যে প্লেন ক্র্যাশ হলো এয়ার ইন্ডিয়ার, এটা যদি এয়ার ইন্ডিয়ার না হয়ে অন্য কোনো কোম্পানির হতো, এত সহজে কি ব্যাপারটা মিটত? কারণ দেশের মানুষের মনে হয় টাটা কোনো ভুল করতে পারে না। দেখুন, আমরা যেটা দেখছি খবরের কাগজে, সোশ্যাল মিডিয়ায়, সেটাই তো মানুষ জানতে পারছে। এবার ভেতরে কি হচ্ছে না হচ্ছে, টাটা বলে হয়তো একটা বিশ্বাস আছে টাটা কোনো অন্যায় করবে না,
কিন্তু সিস্টেমের মধ্যে তো কোথাও গলদ ছিলই, মানুষগুলো চলে গেছে। এবং তারপরে টাটা বলে কি আর করবে, এ তো আর কর্পোরেট স্পায়নেজ বলে এর বিরুদ্ধে ভারত সরকার মামলা করবে কিনা জানি না। এদের নিয়ন্ত্রণ করার যে অথরিটি ডিজিসিএ, তারা তদন্ত করছে, তদন্ত করার পর আলটিমেটলি কোনো ক্রিমিনাল নেগলিজেন্স কি সিভিল কম্পেনসেশন দিয়ে দিচ্ছে। টাটা বলে মানুষের মনে যে পারসেপশন, সেটা হয়তো হতে পারে টাটা কোনো অন্যায় করেনি, কিন্তু টাটা তো একটা গ্রুপ, এরা চালিত হয় মানুষের দ্বারা। সেই মানুষরা কিছু ভুল করেছিল কিনা, যন্ত্রে কোনো ভুল ছিল কিনা, আগামী দিন বলবে। এখনো তো আমরা কিচ্ছু রিপোর্ট পাইনি, এই সম্বন্ধে কোনো রকম ওপিনিয়ন দেওয়াটা খুব প্রিকনসিপ্ট নোশনের মতো হয়ে যাবে। স্যার, কোম্পানির থেকে কোম্পানির ওনারের ইমেজ কি অনেক বড় হয়ে উঠতে পারে? উদাহরণ হিসেবে বলছি, টাটা গ্রুপ, যাই হোক, রতন টাটা একটা মানুষ যাকে, স্টেটসম্যান, হ্যাঁ রাইট, মানে কোথাও হয়তো মানুষ টাটা গ্রুপের থেকেও বেশি রতন টাটাকে বিশ্বাস করেছে একটা সময়। মানে সেটা তো হবেই। একটা মানুষের ফিলোসফি, একটা মানুষের যেটাকে বলি মার্গদর্শন, সেখান থেকেই তো কোম্পানিটা তৈরি হয়। এবং তার এমপ্লয়ি কালচার থেকে শুরু করে তার কর্পোরেট কালচার তৈরি হয়। কাজেই টাটা কোম্পানির প্রত্যেকটা লোককে তো মানুষ মনে রাখতে পারবে না, কিন্তু টাটা কোম্পানিটাকে মনে রাখতে পারবে। কে এটা গঠন করেছিল, কে পরিচালনা করেছিল, কে এই হাইটে নিয়ে গেছে। সেই হিসেবেই রতন টাটা একটা এক্সাম্পল তৈরি করেছেন, যার জন্য রতন টাটা সেই জায়গাটা ধরে রাখতে পেরেছেন। মানুষ এখনো তাকে সেই হিরো হিসেবে মানে। এই যে এতদিন আপনি দেখছেন, এত বিজনেস, মানে যেহেতু এত লম্বা সময় আপনি বিভিন্ন রকম প্রফেশনে থেকেছেন, এত জিনিস দেখেছেন, কার থেকে শেখা উচিত বলে আপনার মনে হয়? শেখা সবার থেকে উচিত। আপনার এই যে সাংবাদিকতার একটা কথা আছে, গ্রাউন্ড জিরো রিপোর্টিং। আপনাকে গ্রাউন্ড জিরোতে সবসময় থাকতে হবে। সবসময় ড্রয়িং রুম কিংবা বোর্ড রুমে বসে এসি চালিয়ে চালাবেন। এবার সেটা আপনার দক্ষতা, আপনি কিভাবে সেই গ্রাউন্ড জিরোটাকে বুঝতে পারেন, যার জন্য আপনি জানবেন কর্পোরেটরা মিস্ট্রি অডিট করায়। অর্থাৎ মিস্ট্রি অডিটের থ্রু দিয়ে বুঝতে পেরে যায় যে কোথায় কি ঘটছে। নিজের কোম্পানির লোককে ওরমভাবে বিশ্বাস করে না। থ্যাংক ইউ স্যার, অসাধারণ লাগলো আপনার সাথে কথা বলে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক কিছু শিখলাম।